কলেজের গেট দিয়ে ঢুকবে এমন সময় দেখি কয়েকটা মেয়ে মিলে একটা ছেলেকে উদুম কেলানি কেলাচ্ছে। ভাবতেছে একবার গিয়ে দেখবো কি হয়েছে। পরে আবার ভাবলাম না, না যায় ভালো। কেননা নিজেকে আর ভেজালে জড়াতে চাই না। এমনিতেই ভেজাল ভেজাল করে জীবনটা বরবাদের দিকে ঠেলে দিয়েছি। আর না, তার চেয়ে বড় কথা, কলেজে আজ আমার প্রথম দিন। এখানের পরিবেশ সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। চুপচাপ মাথা নিচু করে চলে যেতে নিলে হঠাৎ পেছন থেকে একটা মেয়ে ডাক দেয়। পেছনে ফিরে, জি আমাকে বলছেন? মেয়েটা এই ছেলে। ভাব নিচ্ছিস মনে হচ্ছে এখানে তুই ছাড়া আর কি আছে যে তোকে ডাকতে যাবে? ও আসলে বুঝতে পারিনি যে বলুন কি বলবেন, তবে নিজের মোটা মাথাটা দ্বারা বুঝে নিয়েছি মেয়েটা আমাকে কেন রেখেছে। মেয়েটার হাতে সিগারেট। 100% শিওর মেয়েটা আমাকে র্যাগিং করার জন্য রেখেছে। মেয়েটা বলল, কলেজে নতুন তাই না? জি। কলেজ আসার আগে নিয়মকানুন সম্পর্কে ধারণা নিয়ে আসিসনি যে কলেজের সিনিয়রদেরকে সম্মান করতে হয়? আসলে আমি বুঝতে পারিনি। বুঝতে পারিসনি বললে তো আর হবে না, ভুলের জন্য তো তোকে শাস্তি পেতে হবে। আমি বললাম, মানে শাস্তি কেন পেতে হবে? আমি তো আগে থেকে অবগত না কলেজ সম্পর্কে, না হয়তো সালাম দিতাম। এই ছেলে, আবার মুখে মুখে তর্ক করিস। একে তো ভুল করেছিস আর উপরে আবার মুখের উপরেও কথা বলছিস। তোর ডাবল সাজা প্রাপ্য। মাথা নিচু করে আছি আমি, কারণ কলেজে আজ আমার প্রথম দিন। আর প্রথম দিন এসে কোনো ঝামেলায় জড়াতে চাই না। এনে ধর একটা কাগজ আমার হাতে দিয়ে যা, এটা কে খুলবি না। সোজা ওই জিন্স পরা একটা মেয়ে দেখছিস না, তাকে গিয়ে এটা দিয়ে আসবি। আমি কথা না বাড়িয়ে কাগজটা হাতে নিয়ে মেয়েটার কাছে চলে গেলাম। এই যে আপু। মেয়েটা পেছনে ফিরে, কিরে কি হয়েছে, ডাকলি কেন? আমি একটা আপু আপনাকে এই কাগজটা দিতে বলল। মেয়েটার হাতে কাগজটা দিয়ে চলে আসতে দিলাম, এমন সময় মেয়েটা আবার ডাক দিল, এই ছেলে এদিকে আয়। আমি কাছে যেতেই মেয়েটা আমার গালে কষে কয়েকটা থাপ্পড় বসাই দিল। পুরো কলেজ তো আমার দিকে হা করে তাকিয়ে আছে। মেয়েটা বলল, এই তোর সাহস তো কম না, তুই আমাকে লাভ লেটার দিস? তুই জানিস আমি কে? আমি চুপ করে আছি। কি লাভ লেটার কিছু তো মাথায় কাজ করছে না। আপু আমি তো আপনাকে লাভ লেটার দেই নাই, আর কাগজে কি লেখা ছিল সেটাও জানি না। ওই যে আপুটা আপনাকে এটা দিতে বলল। মেয়েটা আরও কয়েকটা থাপ্পড় লাগাই দিল আমার গালে। আমি তো মেয়েটার থাপ্পড় খেয়ে হাবলার মতো দাঁড়িয়ে আছি। মেয়েটা বলল, দাঁড়া, লাভ লেটার দিয়ে মজা বোঝাচ্ছি তোকে। ফোনটা বের করে কাকে জানি ফোন দিল। ইতিমধ্যে কয়েকটা ছেলে এসে হাজির। এই ছেলে আমাকে লাভ লেটার দিয়েছে, এবার তোরা কি করবি কর। একটা সোজা ছেলে এসে আমার কলার ধরে জোরে টান মারল। সাথে সাথে আমার শার্টের বোতাম কয়েকটা ছিঁড়ে মাটিতে পড়ে গেছে। তোর কত বড় সাহস, তুই মাহি ম্যামকে লাভ লেটার দিস, যেখানে আমরা ওনার নাম পর্যন্ত মুখে নিই না? বিশ্বাস করেন ভাইয়া, আমি তো জানি না যেতে কি লেখা ছিল। এটা আপু ওনাকে দিতে বলল। এত কিছু আমি জানি না। কথা হচ্ছে তুই মাহি ম্যামকে লাভ লেটার দিয়েছিস, এখন তোর কি হাল করি তুই দেখ। বলে ছেলেটা আমাকে মারতে শুরু করলো। সাথে সাথে কয়েকটা ছেলেও দৌড়ে এসে আমার সাথে মিলে মারতে শুরু করলো। আমি তো মাটিতে পড়ে মার খেয়ে যাচ্ছি। মাহি বলল, এই হয়েছে, থাম, যা এবার তোরা বাকিটা আমি দেখে নিচ্ছি। ছেলেগুলো আমাকে মেরে ধরে চলে গেল। আমি মাটিতে পড়ে আছি। মাহি আমার সামনে এসে, শোন, এটা হচ্ছে তোর সাজা, আর তোর কোনো দোষ নেই এটা আমি জানি, কিন্তু তোকে মারলাম কেন জানিস? আশা করি জানিস না। তোকে মারার কারণ হচ্ছে, এই মাহিকে সেটা চিনে নে। কলেজের সবাই আমার কথায় উঠে বসে। আমার মুখের উপরে কথা বলার মতো দুঃসাহস কারোর হয় না এই কলেজে কেন থাক, আর বেশি নাই বললাম। কলেজে থাকলে এমনিতেই জেনে যাবে আমি কে। ভবিষ্যতে যেন কখনো বড় গলায় আমার সামনে কথা বলার মতো দুঃসাহস না করি, সেটার জন্য মেডিসিন দিলাম। খালি তুই না, নতুন কেউ আসলে কলেজে তাকেই এখন এমন মেডিসিনটা দেই। যে মেয়েটা আমাকে কাগজটা দিয়েছে সেই মেয়েটা মায়ের কাছে আসে, আর দুজনে মিলে হাসতে আরম্ভ করে। তারপর ওরা চলে যায়। কোনো মতে মাটি থেকে উঠে চুপচাপ করে ক্লাসরুমের দিকে রওনা দিলাম। লজ্জায় মাথা তুলতে পারছি না। পুরো কলেজের সামনে আমায় মারল। যে আকাশ একবার একটা ডাক দিলে পুরো শহর ভেঙে লোকজন আসবে, সে আকাশকে মাটিতে ফেলে 4 জন মিলে মেরে গেল। থাক, নতুন বলে কিছু বললাম না। ক্লাসরুম খুঁজে পাচ্ছি না, তাই একজনের কাছে জিজ্ঞাসা করলাম, ভাইয়া ক্লাসরুমটা কোন দিকে? ছেলেটা বলল, চলো আমি দেখিয়ে দিচ্ছি। আমিও একই ক্লাসে যাব। ছেলেটার সাথে ক্লাসরুমে যাচ্ছে। ছেলেটা বলে উঠল, আমার নাম আসিফ, তোমার নাম কি? আমি আকাশ। আসিফ বলল, আসলে কিছু মনে করো না, তোমার সাথে যা হয়েছে সবাই সেটা দেখেছি, কিন্তু কিছু বলার মতো নেই। কারণ যে মেয়েটা তোমাকে মেরেছে সেই মেয়েটাই শহরের মাফিয়া গ্যাং লিডার। শুনতে একটু অন্যরকম লাগবে যে মেয়ে হয়ে মাফিয়া লিডার কি করে হয়, কিন্তু এটাই সত্য। খুব ডেঞ্জারাস মেয়েটা। ওর সাথে কথা বলতে ভালো ভালো মানুষেরও প্যান্ট ভিজে যায়। আকাশ বনুমানে বলল,
হ্যাঁ, এমন দেখেছি অনেক মাফিয়া টাফিয়া। এমন কয়েক শতাধিক মাফিয়া আমার পায়ের নিচে পড়ে থাকে। দুনিয়াটা কেমন সেটা পরিদর্শন করতে বের হয়েছে। কে পাওয়ার এর কেমন অপব্যবহার করে। তারপর দুজনে মিলে ক্লাসে চলে গেলাম। আমি অনার্স ৩য় বর্ষের ছাত্র। মানুষের কোলাহল থেকে একটা নিরিবিলি জায়গায় এসেছি, যাতে করে পড়ালেখাটা ভালোভাবে শেষ করতে পারি। বাবা মারা যাওয়ার আগে শেষে একটা ওয়াদা করিয়ে গিয়েছিল যে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হব। সেই লক্ষ্য নিয়েই নতুন কলেজে এসেছি। পুরান কলেজ ফেলে, কারণ সেখানে আমার পড়াশোনা কোনোদিন এই হবে না। কারণ পরিবেশটা অন্যরকম, সর্বদা দাঙ্গা ফাঙ্গা ফাসাদ নিয়ে পড়ে থাকে সকলে। তাই এই শহরে চলে এসেছি। কিন্তু শহরের মানুষগুলো যে একই রকম সেটা আর বুঝতে বাকি নেই। ক্লাসরুমে ঢুকে চুপচাপ বসে আছি। স্যার এখন আসে নাই। সবাই আমার দিকে বাঁকা চোখে দেখছে, কারণ একটু আগে যে ধোলাই খেয়ে এসেছি। আমার পাশে আসিফ বসলো। আসিফ, এই আকাশ মন খারাপ করিও না। সবাই তোমার দিকে যেমন করে তাকাক না কেন, আমি তোমাকে বন্ধুর চোখে দেখব। থ্যাংক ইউ। একটু পর স্যার ক্লাসে এসে শুনলাম আজ মাহি নাকি নতুন কাউকে র্যাগিং করেছে, আর তাকে নাজেহালভাবে মেরেছেও। সে কে? সবাই আমার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমি মাথা নিচু করে তাকিয়ে আছি। তোমার নাম কি? আমার নাম আকাশ। থাক বাবা, যা হয়েছে হয়েছে, বাদ দাও। মাহিকে দমানোর মতো ক্ষমতা এই কলেজের কারণ নেই। এই কলেজ কেন, পুরো শহরের কারণ নেই। আর তুমি ওর থেকে একটু দূরে দূরে থেকো। এমন সময় মাহি ক্লাসে ঢুকে পুরো গ্যাং নিয়ে, তার মধ্যে কাগজ দেয়া মেয়েটাও আছে। মাহি বলল, কি স্যার, আমার নামে গুণগান গাওয়া হচ্ছে নাকি? স্যার ভয় চুপ করে আছে। গুণগান এই যাতে হয়, বদনাম করলে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। তারপর সবাই ক্লাসে বসলো। আকাশ মনে মনে ভাবে, কিরে, কাগজ দেয় মেয়েটা না বলেছিল মেয়েটা সিনিয়র, তাহলে আমাদের ক্লাসে কি করে? দূর, মাথায় কাজ করছে না। স্যার ক্লাস থেকে বের হন, আজকে ক্লাস করাতে হবে না। স্যার মাহির এক কথায় ভয় বেরিয়ে গেল। আকাশ বলল, আমি আর সাজ্জাদ চুপ করে বসে আছি। মাহি আর ওর পুরো গ্যাং ক্লাসটাকে মাথায় তুলে ফেলেছে। এমন সময় প্রিন্সিপাল আসে। মাহি, আজ নাকি স্যারকে ক্লাস করতে মানা করেছ? হ্যাঁ, মানা করেছি তো। গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এইভাবে অবহেলা করলে পরীক্ষায় পাশ করবে কিভাবে? এই টাকলা, তুই এত কথা বলছিস কোন সাহসে রে? প্রিন্সিপাল স্যার ভয়ে চলে যায়। মাহিরা আবার হই হুল্লোড় শুরু করে ক্লাসে। আকাশ ছাত্রদেরকে সম্মান করে না ভালো কথা, কিন্তু একটা কলেজে প্রিন্সিপালের সাথে এরূপ আচরণ করতে পারলো কি করে? আকাশ মনে মনে ভাবে, না, আমারও সে আগের রূপে ফিরে যেতে হবে। রক্তের বন্যা না ঝরালে এসব মানুষকে কখনোই শিক্ষা দিতে পারবো না, যারা পাওয়ারের অপব্যবহার করে। আকাশ চুপচাপ করে ক্লাসে বসে আছে। একটু পর মাহি আকাশের কাছে আসে। কিরে, এখন কেমন ফিল হচ্ছে তোর? মার খেয়ে তোর অনুভূতিটা কেমন? সবাই হাসাহাসি করছে। আমি চুপচাপ বসে আছি। এখন লাউড হওয়া যাবে না, কয়েকটা দিন যাক, তারপর কত বড় মাফিয়া সেটা দেখে নেব। কিরে, কথা বলছিস না কেন? আবার মার খাওয়ার ইচ্ছা হচ্ছে নাকি? আমি আমার মতো চুপ করে আছি। প্লিজ, তোমরা ওকে ছেড়ে দাও। ওর সাথে আর কিছু করিও না। বেচারা আজ প্রথম এসে মার খেলো। এই ছাগলের 4 নম্বর বাচ্চা, তোর মুখ দিয়ে দেখে বলি ফুটতেছে। তোরও কি মার খাওয়ার শখ আছে নাকি? ওর ওকালতি করছিস ওর হয়ে? আসিফ ভয় চুপ হয়ে গেল। আমাকে যে কাগজটা দিয়েছিল সেই মেয়েটা, আরে মাহি ছাড়তো, বাদ দে। যা আমার খেয়েছে, এরপর কখনো তোর সামনে কথা বলার মতো দুঃসাহস করবে না। মাহি, এলিনা, তুই ঠিক বলেছিস। যে কাগজ দিয়েছিল ওই মেয়েটার নাম এলিনা। তারপর ওরা ক্লাসরুম থেকে বের হয়ে যায়, আর আমি আর আসিফ ওর ক্লাসরুম থেকে বের হয়ে আসি, কারণ আজ ক্লাস হবে না। মাহি একবার বলে দিয়েছে, এরপর আর কারোর ক্ষমতা নেই যে মাহিকে থাকা অবজ্ঞা করে ক্লাস করাবে। চলো আমরা ওই দিকটায় গিয়ে বসে। আসিফ বলল। আকাশ বলল, আচ্ছা চলো। আসিফ আর আমি একটা নিরিবিলি জায়গায় বসে আছি। এমন সময় একটা মেয়ে আসে। মেয়েটার নাম নাফিসা। মেয়েটা আসিফের বন্ধু। আসিফ বলল, আমার সাথে মেয়েটার পরিচয় করিয়ে দিল। বাহ, ভালোই লাগছে। প্রথম দিন এসেই দুজনকে বন্ধু বানিয়ে ফেললাম। আচ্ছা আকাশ, তোমার বাসা কোথায়? তুমি থাকো কোথায়? আর তোমার বাসায় কে কে আছে? আসলে আমার বাসা চট্টগ্রামে, তবে এই শহরে একটা বাসা ভাড়া করে থাকি। আর আমার বাসায় কে কে আছে বলতে, ছোট বোন, আমি, মা, বাবা মারা গিয়েছে বেশ কিছু বছর আগে। নাফিসা বলল, ও সরি। আরে সরি বলার কিছুই নেই। আর আমরা তোর ফ্রেন্ড নাকি? ফ্রেন্ডের মধ্যে সরি টরি এসব চলে না। ফ্রেন্ড তবে পুরোপুরি না। একটা জিনিসের কমতি আছে, সেটা হচ্ছে তুমি করে বলা, যেটা ফ্রেন্ডশিপে চলে না তুই ছাড়া। আচ্ছা, তুই করে বলবো। আপনারা যারা ঘরে বসে মোবাইল ফোনের সাহায্যে ট্রেডিং করে প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা ইনকাম করতে চান, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া আপনি যদি ট্রেডিং সম্পর্কে নাও জেনে থাকেন, সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে ফ্রিতে ট্রেডিং শিখতে পারবেন। 4,500 টাকার কোর্স একেবারেই ফ্রিতে দেওয়া হবে আপনাদেরকে।
আপনারা চাইলে এই ফ্রি কোর্স করে মাস শেষে সুন্দর একটা ইনকাম করতে পারবেন। তো আর দেরি কিসের, জলদি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলুন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা আকাশ, মাহি মেয়েটা আজ তো কিভাবে মারলো, তুই কোনো প্রতিবাদ করলি না কেন? কিভাবে করব বল, সে নাকি মাফিয়া টিমের লিডার, ওর কথায় পুরো শহর কাঁপে। এত কিছু পর কিভাবে প্রতিবাদ করব বল? আর তার থেকে বড় কথা, কলেজে নতুন এসেছে আজ এইমাত্র, কিভাবে কি করব? বেশ কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে মাত্র বিছানায় পিঠটা লাগিয়েছি। এমন সময় ছোট ভাই নাসিম ফোন করে আর বলে, ভাই একটু আগে নাকি মাফিয়ার ছেলেরা শহরে আসা কয়েকটা ছেলেকে বেরহেমভাবে মারে, যেখানে নাসিমের ছোট ভাইও ছিল। মেরে সব কয়টাকে তাড়া করে সাথে করে নিয়ে গেছে। দূর, যত চাই সব থেকে নিজেকে দূরে রাখবো ততই আরও সেই দিকে ইনভলভ হচ্ছি। আচ্ছা যা, টেনশন করিস না, রাতের মধ্যে তোর ভাইকে ওরা ছেড়ে দিবে। ফোনটা কেটে ইয়াসিনকে ফোন দিলাম। ইয়াসিন ক্রু কোড 11, যেটা নাসির ভাইয়ের সাথে কথা বলার পরবর্তী কোড, যেটা আমি আর উনি ছাড়া কেউ জানে না। তুই ফোন দিয়ে বল শহরের মাফিয়া ছেলেরা নাকি নাসিমের ছোট ভাইকে ধরে নিয়ে গেছে, তাদেরকে যেন ছাড়িয়ে নিয়ে আসে। নয় আমার মাথা যদি গরম হয়, শহরে কোনো মাফিয়া থাকবে না। ইয়াসিন বলল, আচ্ছা ভাই, আমি এখনই নাসির ভাইকে বলতেছি। নাসিরের কথায় পুরো শহরের মাফিয়ারা কাজ করে। আমার মাথায় কাজ করতেছে না। মাফিয়া মাফিয়া বলে যে এত লাফালাফি করতেছে, এই মাফিয়া আসল বসকে তারা যদি জানতো তাহলে জায়গায় মলমূত্র ত্যাগ করতো। সামান্য একটা শহরের লিডার হয়ে এত পাওয়ার দেখাচ্ছে, তাহলে যে মাফিয়া জন্ম দিয়েছে তার পাওয়ার কতটা হওয়া দরকার। তারপর আকাশ একটু রেস্ট নিয়ে বিকালবেলা হাঁটতে বের হয়। এমন সময় দেখে কয়েকজন মানুষ আর পুলিশ মিলে রাস্তাঘাট অফ করে দিচ্ছে, কারণ মাফিয়া লিডার নাকি এই পথ ধরে যাবে। কে যাবে সেটা তো আর আপনাদের বলতে হবে না, মাহি যাবে এখন। আমি আমজনতার মতো রাস্তার একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ নজর পড়লো একটা গাড়ির মধ্যে একটা রোগী আটকা পড়েছে, যাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল। কিন্তু মাহি আসবে দেখে গাড়ি ঘোড়া সব সাইড করে দিয়েছে। রোগীটার অবস্থা খুব খারাপ, ইমার্জেন্সি হসপিটালে নিয়ে না গেলে হয়তো এখানে সে দম ছেড়ে দিবে। এবার আর চুপ থাকলাম না, দৌড়ে গেলাম গাড়িটার কাছে। গাড়ির কাছে গিয়ে ড্রাইভারকে বললাম গাড়ি স্টার্ট দিতে, কিন্তু সে ভয় না করে। আমি বললাম, কোনো সমস্যা হবে না, আমি আছি আপনার সাথে। ড্রাইভার বলল, না, আমি প্রাণে মরতে চাই না, মাফিয়ার লোকেরা অনেক ডেঞ্জারাস। আকাশ বলল, এই আপনি গাড়ি থেকে নামেন, আমি গাড়ি চালাচ্ছি। সে রাজি হয় না, এবার রাগ উঠে গেল। ওকে কলার ধরে গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজেই গাড়ি নিয়ে হসপিটালের দিকে রওনা দিলাম। কাউকে দেখার সময় নেই, আগে মানুষটার যান বাঁচানো ফরজ। হসপিটালে পৌঁছে দিয়ে মাত্র বের হলাম, এমন সময় কয়েকজন ছেলে এসে আমাকে জোরপূর্বক তাদের সাথে নিয়ে গেল। এই ছেলে কে তোমরা, আর তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেলেগুলো চুপ করে থাক, একদম বেশি বাড়াবাড়ি করবি না, সোজা শরীর থেকে মাত্রা আলাদা করে ফেলবো। চুপ করে তাদের সাথে গেলাম। তারা আমাকে মায়ের কাছে নিয়ে গেল। আমাকে দেখে, ছোট লোকের বাচ্চা, তুই নাকি গরিবের রবিনহুড হয়েছিস? আমার লোকেরা পথ ব্লক করার পরেও কোন সাহসে গাড়ি নিয়ে রাস্তায় নেমেছিস? আকাশ বলল, মানুষটার অল্প সময় হলে মরে যেত, তাই রোগীটাকে নিয়ে হাসপাতালে দিয়ে এসেছে। ভাই বলল, এই কুত্তার বাচ্চা, আমার মুখের উপরে কথা বলিস আবার? একে তো ভুল করেছিস, এখন আবার? এই তোরা ব্যাটাকে নিয়ে গিয়ে জীবনের তরে শিক্ষা দিয়ে দিবি, একটা হাত আর একটা পা যেন অচল হয়ে যায়। মাহির কথা মতো ওরা আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা রুমে বন্দি করে রাখে। তারপর তারা চলে যায়। কিছু সময় পর আবার ফিরে আসে গরম একটা লোহার টুকরা নিয়ে। ছেলেটা গরম লোহার টুকরাটা নিয়ে সোজা আমার পা বরাবর বাড়ি মারে। এত জোরে বাড়ি মারে যে মাগো বলে চিৎকার দিয়ে উঠি। তারপর আবার হাতের উপরে বাড়ি মারে, সাথে সাথে হাতটা মট করে ভেঙে যায়। স্পষ্ট বুঝতে পারছিলাম হাতটা ভেঙে গেছে। সারের মতো চেঁচাতে আরম্ভ করি, মনে হচ্ছে যে জানটা বের হয়ে যাবে। তারপর তারা আমাকে নিয়ে গিয়ে রাস্তার মধ্যে ফেলে রেখে চলে আসে। মাটিতে গড়াগড়ি করছি, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। কিছু সময় পর একটা বয়স্ক লোক এগিয়ে আসে। তারপর উনি আমাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে গিয়েই আমার জ্ঞান হারিয়ে ফেলি। 1 সপ্তাহ পর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর যা দেখতে পাই, পুরো মাথা যেন ভৌ ভৌ করে ঘুরতে আরম্ভ করেছে। একটা বয়স্ক লোক আমায় হসপিটালে দিয়ে আসে। হসপিটালে পৌঁছে জ্ঞান হারিয়ে ফেলি। পুরো হসপিটালে ছেলেপেলে দিয়ে ভরে গেছে। সবার মাথায় তো আগুন উঠে গেছে আমাকে অবস্থায় দেখে। আমার জ্ঞান ফিরেছে শুনতে পেয়ে সকলেই এসে হুমড়ি খেয়ে কান্না করছে। আকাশ ভাই, আপনি ঠিক আছেন তো? আরে পাগল, তোরা কান্না করতেছিস কেন? দেখ আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। তাও ছেলেপেলে মানতেছে না। ডাক্তার 1 মাস বেড রেস্ট দিল। ছেলেপেলের জন্য হাসপাতালে বাইরের কোনো মানুষ ঠিকমতো আসা যাওয়া করতে পারছে না। এত মানুষ আসছে আমাকে দেখতে। তারপর আমাকে সবাই নিয়ে গেল, ভালো একটা হোটেলে বুক করলো, সেখানেই থাকার ব্যবস্থা করলো আমার। আর বাসার কেউ এইসব কিছু জানে না।
মা জানলে তো সোজা স্ট্রোক করবে। সবাই চলে যেতে বললাম, কিন্তু কেউ কোনো কথা শুনছে না। ওদের একটাই কথা, আমাকে যারা মেরেছে ওদের রক্ত দিয়ে গোসল না করে ওরা কেউ এখান থেকে যাবে না। তাও অনেক কষ্টে বুঝিয়ে ঝাঁপিয়ে পাঠালাম, তবে কয়েকজন আমার সাথেই রয়ে গেছে। নাসিম হোসেন ওদেরকে হাজার মানা করলে ওরা যাবে না, তাই আর জোরও করিনি ওদের। আচ্ছা নাসিম, তো ছোট ভাইকে ছেড়েছে? ভাই রাতের আগেই ছেড়ে দিয়েছে। কথা বলতেছে এমন সময় নাসির ভাই এসে হাজির। নাসির ভাই বলতে শহরের মাফিয়া টিমের আসল লিডার সে এসেছে আমার এই অবস্থা শুনে। নাসির ভাই তো পাগল পাগল হয়ে গেছে আমার এই অবস্থা দেখে। নাসির ভাই বলল, আকাশ ভাই আপনার এই অবস্থা কী করলো? একবার খালি মুখ দিয়ে নামটা বের করেন, ওকে মেরে ও শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে শহরের আলাদা আলাদা স্থানে ফেলে রেখে আসবো। আকাশ মনে মনে, না, নাম বলা যাবে না, কারণ আমি মুখ দিয়ে যদি একবার নামটা বের করি, সেটা যেই হোক না কেন নাসির ভাই সত্যি ওদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। আর ওইসব ছেলেপেলেদের জন্য আমি একা এনাফ, ওদের শায়েস্তা করতে ছেলেপেলে দরকার হবে না। আর তার চেয়ে বড় কথা, ওদেরকে আমি নিজের হাতে শাস্তি দেব। না নাসির ভাইকে বা কারাজ করেছে জানি না, ছেলেগুলো এর আগে কখনো দেখিনি। নাসির ভাই বলল, আকাশ ভাই আপনি চিন্তা করবেন না, যে বা যারা এরূপ করেছে তাদের ধরে এনে আপনার সামনে হাজির করব। তারপর নাসির ভাই আরও বেশ কিছু সময় কথা বলে চলে যায়। দুপুরে খাবারের সময় হয়ে এসেছে প্রায়। খাবার খেয়ে ওষুধ খেয়ে নিলাম, একটু রেস্ট করা দরকার, কিন্তু রেস্ট করার আগে কয়েকজন যারা আছে তাদেরকে রুম থেকে একটু বের হয়ে যেতে বলল ইয়াসিন বাদে সবাই বের হয়ে গেল। আকাশ শোন, ইয়াসিন কি বলি মন দিয়ে শুনবি। ইয়াসিন বলল, হ্যাঁ ভাই বলেন। আমি যদি চাই যারা আমাকে মেরেছে তাদেরকে মেরে ফেলতে, সেটা আমার জন্য 2 মিনিটের চেয়েও কম সময় লাগবে। খালি একবার নাসির ভাইকে নামগুলো বললে হবে। কিন্তু আমি নাসির ভাইকে বলিনি, কারণ ওদেরকে আমি নিজের হাতে মারব। আর ছেলেগুলো হচ্ছে মাফিয়া টিম যেটা শহরে আছে, সে গ্যাংয়ের ছেলে পেলে। শোন, আর শহরের মাফিয়াদের দায়িত্বে আছেন মাহি নামের একটা মেয়ে, ওর লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুটো ছেলে আছে। ওদেরকে গিয়ে তুলে নিয়ে আনবি। ওরাই আমার সাথে এরূপ আচরণ করেছে। যত ছেলে লাগে নিয়ে যাবি, কিন্তু কাউকে বলবি না ওদেরকে কেন তুলে নিয়ে আনছিস। কেউ জিজ্ঞাসা করলে বলবি আকাশ ভাইয়ের অর্ডার। ইয়াসিন বলল, আচ্ছা ভাই আপনি একটু শুয়ে রেস্ট করেন, বিকালবেলা আপনার চোখ খোলার আগে ছেলে দুটো আপনার সামনে হাজির থাকবে। আরে না না, এটা হোটেল, এখানে কোনো হাঙ্গামা করার দরকার নেই। শহরের আড্ডাখানা যেটা আছে সেখানে পেছনে যেই স্টোর রুমটা আছে সেখানে বেঁধে রেখে ফেলে আসবি। তারপর কি করতে হবে সেটা আমি বলে দেব। ইয়াসিন বলল, আচ্ছা ভাই। আকাশ বলল, আচ্ছা যা। তারপর ইয়াসিন চলে যায় আর আকাশ একটু ঘুমানোর চেষ্টা করে। বিকালবেলা চোখ খোলার আগে দেখে ইয়াসিন এসে হাজির। কিরে, কাজ কত দূর? ভাই মাল দুটাকে তুলে নিয়ে স্টোর রুমে ফেলে রেখে চলে এসেছে, এই যে নেন মাল দুটার ভিডিও। ইয়াসিন আসার আগে ওদের ভিডিও করে নিয়ে আসছে। কোনো সমস্যা হয়নি তো? ভাই কি বলেন, কি সমস্যা হবে? যাওয়ার আগে সবাই কোমরে গুজে মেশিন গান নিয়ে গেছে। গিয়ে ফার্স্টে ভালো ভালো বলেছে আমাদের সাথে আসতে, কিন্তু মাল দুটো একটু পাওয়ার দেখাইছে যে এই সেই, কিন্তু সে জানে না আমরা তার বাপেরও বাপ। কি আর করা ভাই, যখন বাংলা ভাষায় বুঝাইতে পারি নাই তখন মেশিন কপালে তুলে ঠেকে নিয়ে আসছি। যা এবার ফ্রেশ হয়ে নে। এভাবেই দিন কাটতে লাগলো। মায়ের লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুইটা এখন স্টোর রুমে বন্দি। পুরো শহর তামা তামা করে খুঁজে ফেলেছে শহরের মাফিয়ার লোকেরা, কিন্তু কেউ খুঁজে পায়নি এই দুটাকে। আমার প্ল্যান হচ্ছে আগে পুরোপুরি সুস্থ হই, তারপর ওদের ব্যবস্থা করব। আর কিছুদিন যাবার পর পুরোপুরি সুস্থ হয়ে গেলাম, এবার সব কয়টার অবস্থা নাজেহাল করব। নাসিম আর ইয়াসিনকে নিয়ে স্টোর রুমে গেলাম, যেখানে মাল দুটাকে বন্দি করে রেখেছে ইয়াসিন। আর ইয়াসিনকে আগেই বলে রেখেছিলাম আমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত যেন ওদের দেখভালের কমতি না হয়, কারণ কোরবানির গরু ভালো করে দেখভাল করতে হয়। ওদেরকে বাইরে রেখে আমি স্টোর রুমের ভেতরে গেলাম। গিয়ে দেখি মাল দুটাকে ইয়াসিন শিকল দিয়ে বেঁধে রেখেছে। আমাকে একজন দেখে বলে উঠল, এই তুই এখানে? তোকে না মেয়েরা হাত পা ভেঙে রাস্তায় ফেলে রেখে চলে এসেছিলাম, তুই এখনো মরিস নাই? আকাশ বলল, বাপ কখন এত সহজে মরে নাকি, কুত্তার বাচ্চা। বলে বুকের মধ্যে সজোরে একটা লাথি মারলাম। আমি মরলে তোদের শরীর থেকে কলিজা কেটে বের করবে কে? আর কার গায়ে হাত দিয়েছি সেটা যদি জানতি তাহলে এখনই দম আটকে মারা যাইতি। আকাশ বলল, ইয়াসিন সেলারিন স্যার কাটারটা নিয়ে আয়। ইয়াসিন এসে সেলারিন স্যার কাটারটা নিয়ে দিয়ে গেল। সেলারিন্সটা হাতে নিয়ে দুজনের পা বরাবর দুইটা সজোরে বাড়ি মারলাম। বাড়ি মারার সাথে সাথে তাদের পায়ের হাড্ডি মট করে ভেঙে গেছে, সেটা স্পষ্ট নিজের কানে শুনতে পেলাম। দুজনেই মাগো বলে চিৎকার করে উঠল। এখন কেমন লাগে? তারপর আবার হাতের মধ্যে বাড়ি মারলাম। দুজনেই সারের মতো চিৎকার করে চেঁচাচ্ছে আর হাত জোর করে মিনতি করছে, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও, আমাদের ভুল হয়ে গেছে। এখন কেন? তখন মনে ছিল না কার সাথে পাঙ্গা নিচ্ছিস?
একজন বলে উঠল, বিশ্বাস করো, তুমি কে বা কী করো তা আমরা জানি না। লিডার অর্ডার করেছে তাই তোমার সাথে এরূপ করেছি। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। না, তোদের ক্ষমা নাই। কাটারটা হাতে নাই। তার আগে ছেলে দুটা মুখের মধ্যে কাগজ গুজে দেয় যেন চিৎকার করতে না পারে। তারপর কাঁটাটা দিয়ে ছেলে দুইটার বুকের মধ্যে লাগাতার পোজ দিতে থাকে। চিটচিট করে রক্ত পড়ছে ছেলে দুইটার শরীর থেকে। শোন, আর অল্প পর হয়তো তোদের জান চলে যাবে। তার আগে আমার পরিচয়টা তোদের দিয়ে দিই, হয়তো তোদের মরার আগে আসান হবে। ছেলে দুটার কানে সামনে গিয়ে আকাশ বলল নিজের আসল পরিচয়টা। ছেলে দুটার সাথে সাথে চোখ বড় বড় করে ফেলে আর সাথে সাথে দম আটকে মারা যায়। আকাশ ইয়াসিনকে ডেকে বলে এই দুইটা বডিকে শহরের সিটি রোডে টাঙিয়ে রেখে আসতে, যাতে করে মানুষজন দেখে। পুরো শহর তো হাহাকার লেগে গেছে। মাফিয়া ছেলেদের এরকম বেরেহেমভাবে কে মারল? কারা তো বড় বুকের পাঠা। নাসির ভাইয়ের ছেলেরা তো পাগল পাগল হয়ে গেছে। মাহির তো পুরো মাথা খারাপ। সে যে করেই হোক এই দুজনের হত্যাকারীকে সে খুঁজে বের করবেই। অন্যদিকে আকাশ তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। ওর মনে হচ্ছে কিছুই হয়নি যেন। পরের দিন সে কলেজে যায়। আসিফ আর নাফিসা আকাশকে দেখতে পেয়ে উড়ে আসে দৌড়ে। নাফিসা বলে, কি রে আকাশ, এতদিন কোথায় ছেলে গিয়েছিলি রে? আরে একটা পারিবারিক কাজে আটকে পড়েছিলাম। এখন সব ঠিক হয়েছে তো? হ্যাঁ। নাফিসা বলে, আচ্ছা আকাশ, কিছু কি শুনেছিস? মাফিয়া ছেলে দুটাকে নাকি যেন শহরের সিটি রোডে কেউ মেরে টাঙিয়ে রেখে দিয়েছে। আকাশ বলল, হ্যাঁ আমিও একটু শুনেছি। কলেজে এসেছি পর্যন্ত সবাই একই কথা কানাফোসা করতেছে। চল, ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসের দিকে যাই। তিনজন মিলে ক্লাসের দিকে যাচ্ছে এমন সময় মাহির সামনাসামনি পড়ে গেলাম। মাহি তো আমার দিকে চোখ বড় বড় করে চেয়ে আছে। আমি সাইড কেটে চলে আসলাম। ক্লাস করছে এমন সময় কয়েকটা ছেলে ক্লাসের মধ্যে এসে বলল মাহি নাকি আমাকে ডাকছে। আকাশ বলে, আচ্ছা চলো। স্যারের অনুমতির প্রয়োজন নাই, কারণ মাহির কথা একবার যখন বলেছে সবাই চুপ। নাফিসা তো ভয় শেষ। আকাশ প্লিজ একটু সেফ থাকিস, কখন কি করে বসে তোর সাথে। আরে টেনশন করিস না। তারপর ছেলেগুলোর সাথে মায়ের কাছে গেলাম। মাহি সবাইকে চলে যেতে বলল, সবাই চলে গেল। মাহি বলল, এই ছেলে তুই জীবিত হলে কি করে? সেদিন ওরা যা বললো যে তোকে মেরে হাড়গোড় গুঁড়ো করে দিয়েছে, ওদের কথা মতো তো তুই বাঁচার কথা না, কিন্তু বাঁচলে কি করে? আর একটা কথা হচ্ছে, তোকে কেমন যেন আমার সন্দেহ হচ্ছে। তোকে যারা মেরেছিল সেই দুজনকে কারা জানি মেরে শহরের সিটি রোডে টাঙিয়ে রেখে এসেছে। আকাশ বলল, দেখেন, কোনো কথা জবাব দিতে আমি ইচ্ছুক নই। আর বড় কথা হচ্ছে আমি ভুল করেছি, সেটার জন্য তো মেরে হাত ভেঙে দিয়েছেন। এত শাস্তি দেওয়ার পরও কি আপনার শখ মেটেনি? এই ছেলে, বেশি কথা শিখে গেছিস মনে হয়। কথা যাই বলবো চুপচাপ শুনবি, না হয় জানতো মেরে পুঁতে ফেলবো। আকাশ বলল, চুপ করেই তো আছে। মাহি বলল, শোন, তোকে আমার সন্দেহ লাগছে। আমার ছেলেপেলেরা তোর উপর নজরদারি করবে, মাথায় রাখিস। আচ্ছা। আবার ক্লাসে চলে গেলাম। ক্লাস করে বাসায় চলে গেলাম। এভাবেই আরও কয়েকটা দিন কাটলো। এই কয়েকদিনে লক্ষ্য করলাম মাহি যেন কেমন পরিবর্তন হয়ে গেছে। আমি কলেজে আসলে মাহি আমার দিকে ট্যাপ ট্যাপ করে চেয়ে থাকে। একদিন ক্লাস শেষ করে যাচ্ছিলাম বাসায়, এমন সময় মাহি ডাক দেয় আমাকে, এদিকে আয়। হ্যাঁ বলেন। এই, তুই কি সিঙ্গেল? মানে বুঝলাম না। আরে তুই কি রিলেশন করিস নাকি? না। এখানে এসে আমার পাশে বস। আমি কথা না বাড়িয়ে মাহির কাছে গিয়ে বসলাম। শোন, আজ থেকে তুই রোজ ক্লাস ছুটির পর আমার সাথে এসে দেখা করবি এবং এখানে এসে বসে থাকবি। হঠাৎ মাহির নাম্বার একটা ফোন আসে। যে ছেলে দুটোকে যারা মেরে ফেলেছে তাদের একজনের সংবাদ পাওয়া গিয়েছে। আকাশ অপর পাশ থেকে কি বলছে কিছু শুনতে পাচ্ছে না, খালি মাহির কথাই শুনছে। ওকে, যে করে হোক আটক করে আমার সামনে নিয়ে আয়। ফোনের অপর পাশ থেকে খবর পেয়েছে আজ নাকি সে রাতের বেলায় চৌরাস্তার মোড়ে কোনো একটা কাজে যাবে, সেখান থেকে তুলে নিয়ে আসবো। আচ্ছা। মাই ফোন রেখে দিয়ে ব্যাটা, এবার যাবি কই? আমার ছেলেদেরকে মারা, এবার বোঝাবো। আজ রাতে তোর খেল খতম। আকাশ মাহির অল্প কথা শুনে বুঝে গেল ইয়াসিনের নাম জেনে গিয়েছে। আজ রাতে ইয়াসিনকে ওরা কিছু একটা করবে। মাহি বলল, এই এবার তুই বাসায় যা, আমার কাজ আছে। আমি তাড়াতাড়ি উঠে বাসায় চলে এলাম। এসে ইয়াসিনকে ফোন দিলাম। ইয়াসিন ফোন রিসিভ করছে না। অনেকবার ফোন দিলাম, তাও রিসিভ করলো না। মাথা তো ঘুরতেছে আমার, জালে আমি নিজেই ফেসে গেলাম। এখন যদি ইয়াসিনকে খবর দেওয়া না হয়, সে 100% শিওর বিপদে পড়বে। একটু পর দেখলাম ফোনটা বেজেছে। ফোনের দিকে তাকাতে দেখলাম ইয়াসিন ফোন করেছে। ইয়াসিন, কোথায় তুই? ভাই, আমি তো একটা কাজে আসছিলাম। আচ্ছা শোন, যেখানে আছিস তাড়াতাড়ি আমার সাথে দেখা কর। ইয়াসিন তাড়াতাড়ি 30 মিনিটের মধ্যে আমার কাছে চলে আসলো। আমি ওকে বললাম, তোর নাম ওরা জেনে গেছে। তো ভাই সমস্যা কি? আমি কি ওদেরকে ভয় পাই নাকি? আপনি থাকতে এই জমিনের বুকে কোন মানুষ আমার গায়ে হাত দিবে? এমন মানুষ এখনো পয়দা হয়নি। আকাশ বলল, হ্যাঁ
তোর কিছু করতে পারবে না, তবে এটা বলতো আজ রাতে কি তোর কোথাও যাওয়ার প্ল্যান আছে? হ্যাঁ ভাই, চৌরাস্তার মোড়। আকাশ বলল, ওকে, সমস্যা নেই, ওরা আজ রাতে কিছু একটা করবে, আর আজ রাতে আমি আমার আসল রূপ দেখাবো। খবর দে সব ছেলেপেলেদেরকে, আকাশ মাহমুদ কি সেটা আজ পুরো শহরবাসী জানবে। ইয়াসিন সব ছেলেপেলেদেরকে খবর দেয়। গাড়ি করে শুধু আকাশ মাহমুদ ছেলেপেলে শহরে আসতে থাকে। কম করে হলেও 1000-3 ছেলে আসে। সবার কোমরে আর্মস, কেউ কেউ আবার ওম নিয়ে আসে, যেটা রেট অফ ফায়ার, যেটা কয়েক কিলোমিটার দূর থেকে তার নিশানাকে তাক করতে পারে। ছেলেপেলে তো আজ পুরো ক্ষিপ্ত। কারা তো বড় বুকের পাঠা যে আকাশ মাহমুদের সাথে পাঙ্গা নিবে। আকাশ তারপর সমস্ত ছেলেদেরকে শহরের আড্ডা একত্রিত করে। কে কোথায় থাকবে সেটা বলে দেয়। ছেলেরা চৌরাস্তার মোড়ে জায়গায় জায়গায় ফিট হয়ে যায়। চৌরাস্তার মোড় কত বড় বড় দালান বা টাওয়ার আছে, সব জায়গায় আকাশের ছেলে পেলে ওম নিয়ে ফিট হয়ে আছে। আকাশ শুধু অর্ডার করবে, সাথে সাথে শহরে রক্তের বন্যা বয়ে যেতে দেরি হবে না। অন্যদিকে শহরের মাফিয়া পুরো শহরে যত ক্রু আছে সবাইকে একত্রিত করে। উদ্দেশ্য একটাই, ওদের ক্রু মেম্বারদেরকে যারা হত্যা করেছে তাদেরকে আজ মৃত্যুর চৌকাঠ অবধি পৌঁছে দেবে। শহরে প্রায় কয়েক শতাধিক ক্রু আছে। সবাই একজোট হয়। রাতের বেলায় আজ তারা ইয়াসিনকে ধরবে। তারপর বাকি যারা ওর সাথে ছিল সব কয়টার নাম বের করে ওকে মেরে ফেলবে। আর ওদেরকে লিড করতেছে নাসির ভাই, আর সাথে তো মাহি আছেই। ওদের নেতৃত্বে মাফিয়ার সকল ক্রু মেম্বার আজ একত্রিত হয়েছে। নাসির ভাই জানে না ওদের জন্য আজ মৃত্যু অপেক্ষা করতেছে। নিজের পাতানো ফাঁদে যে নিজেরাই আটকে পড়বে এই ধারণা কারোরই নেই। বিকাল পেরিয়ে প্রায় মাগরিব হয়ে আসে। আকাশ, লোকজন সবাই যে যার মতো ফিট হয়ে আছে, আর আকাশ বলে দেয় ইয়াসিন একা আগে যাবে। মাফিয়ার ক্রুরা সবাই অপেক্ষা করতেছে কখন বলির পাঠাটা আসবে। একটু পর প্ল্যান মোতাবেক ইয়াসিন চৌরাস্তার মরে যায়। সাথে সাথে মাফিয়ার ছেলেপেলেরা ইয়াসিনকে চারপাশ থেকে ঘিরে ফেলে। সবার হাতে চাপাতি, বড় বড় রামদা। ইয়াসিনকে আজ টুকরো টুকরো করে ফেলবে। নাসির ভাইয়ের মাই একটা গাড়িতে বসে আছে। ছেলেপেলে দৌড়ে আছে ইয়াসিনকে মারার জন্য, কিন্তু যারা যারা দৌড়ে আসে সব কয়টার মাথায় খুলি ছিদ্র হয়ে মাটিতে লাশ পড়ে যায়। রেট অফ ফায়ার দিয়ে মাথার খুলি ছিদ্র করে ফেলেছে আকাশের ছেলেরা। মাফিয়ার সবাই তো ভয় পেয়ে যায়, কেউ বলতে পারে না কি ঘটেছে। এবার ইয়াসিনের সাথে ওর দলের 10-15 জন গিয়ে দাঁড়ায়। মাফিয়ার ছেলেপেলে আরও এক ঝাঁক এগিয়ে এসে মারার জন্য। ওই 10-15 জন মিলে প্রায় শতখানিক মাফিয়ার ক্রুকে মেরে জায়গার মধ্যে তুলাধুনা বানিয়ে ফেলে। এবার একত্রে সমস্ত মাফিয়ার ক্রুরা ওই 10-15 জনের ওপর ঝাঁপিয়ে পড়ে। 10-15 জন মিলে এতজনের সাথে কখনোই পেরে ওঠা সম্ভব না। মাফিয়ার ক্রুরা ওদেরকে মারতে শুরু করে। এমন সময় নাসির ভাইয়ের মাহি গাড়ি থেকে নেমে আসে। অন্ধকার দেখে কাউকেই তেমন একটা চেনা যাচ্ছে না। না হয় নাসির ভাই ইয়াসিনকে দেখে চিনে ফেলত। নাসির ভাই ইয়াসিনের বুকের মধ্যে সজোর একটা লাথি মেরে, কুত্তার বাচ্চা, কত বড় সাহস আমার ছেলেপেলেদের গায়ে হাত দিস, তোদের বুক থেকে আজ কলিজা চিরে বের করে ফেলবো, এই সব কটাকে গাড়িতে তুলে নিয়ে আয়। নাসির ভাইয়ের মাহি গাড়িতে উঠতে যাবে এমন সময় সামনের দিকে তাকিয়ে দেখে কয়েকজন ছেলেপেলে বড় বড় আর্মস নিয়ে দাঁড়িয়ে আছে। নাসির ভাইয়ের এটা দেখে তো পা কাঁপা শুরু হয়ে যায়। তারা মাত্র সংখ্যা কয়েক শতাধিক, আর যারা বড় বড় আর্মস নিয়ে দাঁড়িয়ে আছে ওরা সংখ্যায় কয়েক হাজার। আকাশের ছেলেপেলেরা মাফিয়ার পুরো টিমকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে, আর ওরা ধরা গুলি ছুটতে শুরু করে। মিনিটের মধ্যেই মাফিয়ার কয়েক শতাধিক ক্রু মারা যায়। এমন সময় আকাশ সামনের দিকে এগিয়ে আসে। নাসির ভাইয়ের মাহি ভয় মাটিতে জড়সড় হয়ে বসে পড়ে। পুরো শহর যেন নিস্তব্ধ হয়ে গেছে। বাইরে গোলাবর্ষণ হচ্ছে দেখে সবাই নিজের মতো ঘরের দরজা বন্ধ করে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে। কয়েক শত মাফিয়ার ক্রু খালি জীবিত আছে। সবাই নিজের প্রাণ বাঁচানোর ভয়ে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে আরম্ভ করে। আকাশ অনেক আগে লক্ষ্য করেছে এখানে নাসির ভাই আছে, তাই সে তার দিকে এগিয়ে যায়। কোথা থেকে যেন এক ফোঁটা আলোক রোশনি সে আকাশের মুখের উপরে পড়ে। মাহি তো আকাশকে দেখে তাজ্জব হয়ে যায়, আর নাসির ভাই বড় বড় চক্ষুর আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের ছেলেপেলেরা তো প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে গেছে, সব কয়টাকে এখানেই মেরে ফেলবে। নাসির ভাই দৌড়ে গিয়ে আকাশের পায়ে পড়ে যায়। আকাশ ভাই, আপনি আমাকে মাফ করে দিন। বিশ্বাস করেন আমি জানতাম না ছেলেগুলো আপনার ছেলেপেলে ছিল, না হয় কখনই এখানে আসতাম না। মাফিয়ার ক্রু সবাই হা করে ওদের লিডারের দিকে তাকিয়ে আছে। কি করছে কি ওদের লিডার, আর কে এই বালক? মাহি তো রীতিমতো একটার পর একটা অবাক হচ্ছে। আকাশ বলে, আরে নাসির ভাই কি করছেন, পা ছাড়েন, আপনি আমার বয়স অনেক বড় ভাই। নাসির ভাই বলল, না ভাই, আমি আপনার পা ছাড়বো না, আপনি আগে বলেন আমি মাফ করে দিয়েছেন। ভাই প্লিজ পাটা ছাড়েন। ভাই আপনার উপরে কোনো রাগ নেই, যে রাগ মাফ করার মতো কিছুই থাকবে না, ওঠেন এবার। নাসির ভাই আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আকাশ বলল, নাসির ভাই
তবে একটা জিনিস, সেটা হচ্ছে শহরের মাফিয়া ক্রুরা এতটা বাজে আর এতটা নিকৃষ্ট যায় যার কোনো তুলনা হয় না। পাওয়ারের অপব্যবহার কাকে বলে সেটা শহরের মাফিয়াদের না দেখলে বুঝতেই পারতাম না। ভাই, শহরের মাফিয়ারা পুরো মাফিয়া টিমের নামটাই ডুবে দিল। আর আমি ওই দিন আপনাকে ইচ্ছে করে ওদের হুলিয়া বলিনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম শহরের মাফিয়াদের কার্যকলাপ। ভাই, আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, এমন ধরনের ভুল আর কখনো হবে না। তারপর নাসির ভাই মাহির কাছে যায় আর ওর গালে কয়েকটা কষে থাপ্পড় বসায় দেয়। এই মেয়ে, তুই জানিস সে আকাশ মাহমুদকে? কার সাথে পাঙ্গায় নিয়েছিস তুই? হ্যাঁ? মাহি চুপ করে আছে। নাসির ভাই, আজ যদি আমি না থাকতাম তোরা আজ এখান থেকে কেউ জীবিত হয়ে ঘরে ফিরে যেতে পারতি না। তোরা যে মাফিয়ার পাওয়ার নিয়ে চলিস, এই সে আকাশ মাহমুদ যে পুরো ওয়ার্ল্ডের মাফিয়ার বস, যার উপরে কোনো মাফিয়ার বস নেই, তার এই তৈরি করা মাফিয়া গ্যাং, আর আজ তোরা তার সঙ্গেই পাঙ্গা নিয়ে বসেছিস। সবাইকে উদ্দেশ্য করে বলল, দেখ চারিদিকে তাকিয়ে হাজার হাজার মাফিয়ার ছেলেপেলে সে একত্রিত হয়েছে। মাফিয়া লিডার হওয়ার পরেও তার কোনো বড়াই নেই, কিন্তু তোদের এত পাওয়ার আসলো কোথা থেকে? সবাই তো এই কথা শোনার পর থেকে মাথায় হাত দিয়ে ফেলে। মাহি তো মনে হয় এখনই মাটি ছেদ করে জমিনে ঢুকে যাবে এমন কথা শোনার পর। আকাশ সবার উদ্দেশ্য করে বলে, আজ থেকে কেউ যদি পাওয়ারের অপব্যবহার করেছ, সোজা তার জীবনটা কেড়ে নেব। আর এবারের মতো সবাইকে ক্ষমা করে দিলাম। আর এই যে লেডি মাফিয়া, আপনাকে চাইলে এখনই মেরে মাটি চাপা দিয়ে দিতে পারি, কিন্তু তা করলাম না, কারণ অপরাধ করলে তাকে সুযোগ দিতে হয় শুধরানোর জন্য। আমিও তাই করলাম। পরবর্তীতে এমন কিছু চোখে পড়লে সোজা মেরে বালি চাপা দিয়ে দেব। সেদিনের পর থেকে পুরো শহরবাসী আকাশ মাহমুদকে এক নামে চিনে গেছে, কিং অফ মাফিয়া। আর যাদেরকে মেরে ফেলেছে সবাইকে আকাশের ছেলেপেলেরা গুম করে ফেলেছে। পরের দিন আকাশ আবার আগের ন্যায় ক্লাস করতে যায়। পুরো কলেজ যেন আকাশের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আকাশ কি সেটা পুরো কলেজ জেনে গেছে। ক্লাস করে বাসে যাবে এমন সময় এক ইয়ার সিনিয়র একটা মেয়ে আকাশের কাছে আসে। ওর সাথে ফ্রেন্ডশিপ করতে হঠাৎ করে কোত্থেকে জানি মাহি সে ঠাস করে একটা থাপ্পড় মারে মেয়েটাকে। আকাশ তো হাঁ করে তাকিয়ে আছে মাহির দিকে। মেয়েটা মাহির ভয়ে থাপ্পড় খেয়ে সোজা হেঁটে চলে যায়। এই ছেলে, সমস্যা কি? হ্যাঁ, কই কিসের সমস্যা? আমি তো কোনো সমস্যা নেই। তোমাকে না বলেছিলাম ক্লাস শেষ করে আমার সাথে বসে থাকতে? আর ওই মেয়ের সাথে কিসের ফ্রেন্ডশিপ? আকাশ মনে মনে ভাবে, কালকের পর থেকে মাহির কথা বলার ধরনটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। কেন? আমি তোমার সাথে বসে থাকবো কেন? আমি কার সাথে ফ্রেন্ডশিপ করবো সেটা কি তুমি ঠিক করবে? দুজন এখন তুমি তুমি করে কথা বলে। আমি বলেছি তাই আমার সাথে বসবা। হ্যাঁ, আমি ঠিক করবো কে তোমার সাথে ফ্রেন্ডশিপ করবে। আসছে। মাহি আকাশে হাতটা ধরে জোর করে কালকের স্থানটাতে নিয়ে যায়। আকাশ তো পুরো হাঁ হয়ে গেছে মেয়েটার আচার আচরণ দেখে। দেখো, আমি যা বলি খোলামেলা বলি, ঘুরি পিছিয়ে বলার অভ্যাস আমার নেই। দেখো, আমি আমার ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি। তুমি কি সেটা আমি জানতাম না, না জেনেই তোমার সাথে এত কিছু করে ফেলেছি। আমার কাজের জন্য আমি শর্মিন্দা, কিন্তু একটা কথা যেটা অপ্রিয় সত্য, সেটা হচ্ছে এই কয়েকদিনে তোমার জন্য মনের কোণে এক কোনো জায়গা হয়ে গেছে। তোমায় হয়তো ভালোবেসে ফেলেছি। দেবে কি আমার একটা সুযোগ? আকাশ বলল, আরে আরে আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? পাগলের মতো যা তা বলছো। ভালোবাসা কি এত সহজ? শোনো, আর যাই হোক না কেন, তোমার মতো মেয়েকে ভালোবাসা যায় না, কারণ তোমার মধ্যে মনুষ্যত্বের কোনো ছিটে ফোটাও নেই। দেখে এসেছে এতদিন ধরে কলেজে কীরূপ আচরণ করেছো সবার সাথে, আর বিশেষ করে আমার সাথে যা করেছো সেটা তো কোনোদিন এই ভুলবার মতো নয়। দেখো, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো। প্যারা দিতে আসবে না আমাকে একদম। গেলাম। এই বলে আমি উঠে চলে গেলাম। মাহি বলল, এই আকাশ শোনো প্লিজ। কে শুনে কার কথা? আকাশ উঠে চলে গেছে। মাহি মনে মনে ভাবে, কি মনে করেছিস তুই নিজেকে? তোকে আমি ভালোবাসতে যাব? হয়তো তুই মাফিয়ার কিং, কিন্তু আমি কে সেটা তুইও জানিস না। তোকে জমির বাড়ি পাঠানোর জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। তোকে জমির বাড়ি পাঠিয়ে আমি দম নেব। এতদিন সুযোগে ছিলাম মাফিয়ার আসল কিংকে সেটা জানার, কিন্তু কোনোভাবেই সন্ধান বের করতে পারছিলাম না। কিন্তু শেষমেশ এসে বলির পাঠা নিজেই ধরা দিল। কিন্তু ওকে যে লাইনে আনতে পারলাম না। না, যে করেই হোক ভালোবাসার মায়া জেলে ওকে ফাঁসাতেই হবে। অন্যদিকে আকাশ বলল, মাহি, তোমাকে প্রথম দেখাতেই আমার মনে ধরে গেছে, কিন্তু তোমার দুষ্কর্মের জন্য মনের মধ্যে তোমাকে নিয়ে একটা ঘৃণা জন্ম করছে। না হয় তোমার কখনই ফিরে দিতাম না, আর আমি না তোমাকে কেউ এই ফিরে দেবে না, কারণ তোমার মতো সুন্দরী মেয়েকে যে ঠুকরাবে সে নেহাত বোকামি করবে। আকাশ বাসায় চলে যায়। একটু পর বাড়ির মালিক এসে ভাড়া ফ্রি করে দেয়, কারণ আকাশকে চেনে না এসব শহরে এখন কোনো লোক নেই। অন্তত না চিনলেও তার নাম সবার ধারে ধারে পৌঁছে গেছে। বাসায় গিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নেয়। বিকালবেলা ঘুম থেকে উঠে আসিফকে ফোন দেয়, কিন্তু আসিফ ফোন রিসিভ করে না। তাই নাফিসাকে ফোন দেয় আসিফের কী হয়েছে জানতে। নাফিসা বলে,
দেখ আকাশ, আমরা তোর আসল পরিচয় জানতাম না। যখন থেকে জানতে পেরেছি তখন থেকে মনের মধ্যে একটা ভয় কাজ করে। তোর সাথে চলাফেরা করলে যদি কখনো কোনো ভুল হয় তাহলে তুই আমাদেরকে খবর করে ছেড়ে দিবি। সে ভয় আসিফ আর আমি আজ কলেজে যাইনি। আকাশ বলে, আরে নাফিসা, তুই কি পাগল হয়ে গেছিস? আর আমাকে কি তোর মাহির মতো ওইরূপ মনে হয়? শোন, আমি আমার মতো, অন্যের মতো আমাকে মনে করিস না। আমার যদি পাওয়ার দেখাতে হতো তাহলে অনেক আগেই দেখাতাম, কিন্তু আমার কাছে এইসব থেকে বন্ধুত্ব অনেক ঊর্ধ্বে। নাফিসা বলল, ক্ষমা করিস রে, আমরা আরও কত কি ভেবে নিয়েছি। আরে চল তো, কোথা থেকে ঘুরে আসে, আসিফকে ফোন দে। আচ্ছা ওয়েট, আমি ওকে বলতেছি, ওর অন্য একটা নাম্বার আছে। তারপর তিনজন প্ল্যান করে ঘুরতে বের হয়েছি। একটা পার্কে বসে আছি তিনজনে। হঠাৎ দূরে একটা জায়গায় নজর পড়ল, একটা ছেলেকে কয়েকজন মিলে বেরহমভাবে মারতেছে। ছেলেটা বাঁচা বাঁচা বলে চিৎকার করছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না। সবাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কি করব বুঝতে পারছি না। ছেলেটাকে বাঁচাতে যাব না এখানে বসে থাকবো? না, ছেলেটাকে বাঁচানোর প্রয়োজন। আসিফ তোরা থাক, আমি দেখি কি হয়েছে। আচ্ছা, কিন্তু দোস্ত ভেজাল করিস না। আচ্ছা আচ্ছা। তারপর সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম, এই তোমরা ছেলেটাকে এইভাবে মারতেছো কেন? ছেলেগুলো থেকে একজন বলল, এই তোর কেন লাগে রে? এখানে এত মানুষ থাকতে কেউ কোনো কথা বলতেছে না, তুই কেন প্যাপে করতেছিস? জাগে নিজের কাজ কর। আকাশ বলল, না গেলে কি করবি? ছেলেটা একটা আমার কাছে এসে কোমরে একটা মেশিন গান বের করে কপালে ধরে। এই বেশি জবান এসে গেছে মনে হয়, তাই না? সোজা বাংলায় কানে যায় না? আকাশ বলল, শোন, এইসব মেশিন নিয়ে ছেলে খেলা বহু পুরনো। আকাশ মাহমুদ এইসব নিয়ে খেলা এক যুগ আগে ছেড়ে দিয়েছে। আমার নাম শুনতে ছেলেটার সাথে সাথে আমার পায়ে পড়ে যায়। বাকি 2-3 জন যারা আছে ওরা সাথে সবাই তো অবাক। কিরে, ওর কি হলো? ছেলেটাকে মারতে গিয়ে ওর পায়ে পড়ে গেল কেন? বাকি ছেলেগুলো আকাশের দিকে এগিয়ে যায়। ছেলেটা, আকাশ ভাই, আমাদেরকে ক্ষমা করে দেন, আমার ভুল করে ফেলেছে আমরা। আকাশের নাম শুনে ছেলেটার মুখে এবার সবাই আকাশের পায়ে পড়ে গেল। ভাই, আমরা এমন ভুল আর কোনোদিন করবো না, আমাদের ক্ষমা করে দিন প্লিজ। ক্ষমা আমার কাছে না, ওর কাছে গিয়ে চাও, যাকে তোমরা সবাই মিলে এত সময় ধরে মারলে। আচ্ছা ভাই, ছেলেগুলো মিলেমিশে করে দিয়ে সেখান থেকে চলে এলাম। বা আকাশ, তুই তো খুব ভালো একজন মানুষ। আসলে আমরা তোর আসল পরিচয় জানার পর তোকে যে রূপটা ভেবেছিলাম তার থেকে পুরোটাই ভিন্ন তুই। আসলে দুনিয়াতে ভালো মানুষ আছে রে। আকাশ বলল, আসিফ একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, তোদের তো একটা কথা বলতে ভুলে গেছি, মাই আজ আমাকে প্রপোজ করেছে। দুজনেই ভূত দেখার মতো আমার চেহারার দিকে হা করে তাকিয়ে আছে। কিরে, কি হয়েছে? শোন আকাশ, ওই মেয়ের সাথে এইসব একদম জড়াবি না। ওই মেয়ে আস্ত একটা ডাইনি। আরে পাগল নাকি, ওর সাথে আমি সব জড়াবো? তবে মেয়েটা কিন্তু সেরকম সুন্দর রে। তাহলে তুই গিয়ে ওকে গলে ঝুলে পড় না। আকাশ সেদিনের মতো আড্ডা দিয়ে বাসায় চলে আসলো। রাতে খাবার খেয়ে বিছানায় শুয়ে আছে, এমন সময় ইয়াসিনের ফোন রিসিভ করে, হ্যাঁ কিরে ভাই, দুবাইয়ের মাফিয়া যে আছে আলিবাবা, তার নজর নাকি আমাদের দেশের ওপরে। গোপন সূত্রে জানতে পারলাম সে নাকি আর কিছুদিনের মধ্যে আমাদের দেশটা নিজের কবলে নিয়ে নিবে। তার আসল উদ্দেশ্য আমাদের দেশকে নিজের কবলে করে নিয়ে সন্ত্রাস আর জঙ্গিবাদ তৈরি করবে। আর ইতিমধ্যে সে নাকি তার বিশেষ একটা টিম বাংলাদেশে পাঠিয়েছে, যারা নাকি তাদের কাজে কর্মে নিযুক্ত হয়ে গেছে। দেশের তথ্য কালেক্ট করছে তারা। কি বলিস কি? আচ্ছা দাঁড়া, আমি দেখছি কার এত বড় সাহস আমার দেশের উপরে নজর দেয়, আমার দেশকে সন্ত্রাস আর জঙ্গিবাদ দিয়ে পরিপূর্ণ করতে চাই। আকাশ সাথে সাথে আন্ডারওয়ার্ল্ড ডন ইয়াসাবিরকে ফোন দেয়। ইয়াসাবির বলল, হ্যাঁ আকাশ ভাই বলো, ক্যাসে ইয়াদ কিয়া মুঝে? আকাশ বলল, ভাই ভাই স্মরণ তো সর্বদাই করি, কিন্তু কার্যক্রমে এতটা ব্যস্ত থাকি যে কথা বলা হয়ে ওঠে না। এটা কোনো কথা না, তা বলো আমাকে কেন স্মরণ করলে? ভাই, দুবাইয়ের ডন আলিবাবার নজরে নাকি আমার দেশের উপরে। ওকে বোঝান না হয় তো আমার দেশের উপরে কোন নজর দেবে, তো ওর মস্তক আমি শরীর থেকে আলাদা করে ফেলবো। আকাশ ভাই, ওই কামিনাটা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, ওর সাথে আমার আর এখন কোনো সম্পর্ক নেই, কিন্তু ওই শয়তানের নজর আমি দেশের উপর পড়তে দেব না। তোমার যে সাহায্য লাগে আমাকে বলবা। আচ্ছা ভাই। তারপর কথা বলে রেখে দেয় আকাশ। কিন্তু তাও কেন যেন মাথা কাজ করছে না, খালি একটা জিনিসই মাথায় ঘুরতেছে, ওর যে দলটা দেশে আসছে তারা যেন তথ্য নিয়ে দেশে ফিরতে না পারে। আকাশ একটা প্ল্যান বানায় কিভাবে ওদেরকে ধরবে। পরের দিন সকালে উঠে রীতিমতো কলেজে যায়। নাফিসা, আসিফ ওরা আজ আগেই এসে পড়েছে। এমন সময় হঠাৎ কোথা থেকে জানি মাহি এসে আকাশকে পেছন থেকে জড়িয়ে ধরে। আকাশের তো মাথায় রাগ উঠে যায়। আকাশ মাহিকে সামনে ঘুরিয়ে ওর গালের মধ্যে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। মাহি তো বেকুবের মতো হা হয়ে আছে আকাশের থাপ্পড় খেয়ে। নাফিসা, আসিফও চোখ বড় বড় করে তাকিয়ে আছে আকাশের দিকে। কি করলো আকাশ এটা? এই মেয়ে, গতকাল মানা করেছি না আমি তোর সাথে রিলেশনে জড়াতে চাই না,
তাদের কোন সাহসে আজ এসে আমাকে জড়িয়ে ধরলি? আমি তো তোমায় ভালোবাসি, তাই জড়িয়ে ধরেছি আর কি। রাখ তোর ভালোবাসা, তোর মতো মেয়েকে ভালোবাসতে যাব? সামনে থেকে দূর হ। আজ তো খালি থাপ্পড় দিলাম, পরেরবার এমন কিছু করলে সোজা গালের দাঁত সবগুলো ফেলাই দেব। তাই করো, তোমার যা মন চায় তাই করো আমার সাথে, কিন্তু প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কাল সারাত ঘুমাতে পারিনি, খালি তোমার কথা মনে পড়েছে। দেখ মাহি, এটাই শেষবার, এরপর কিন্তু এরকম কিছু করলে সত্যি খারাপ হবে। এই নাফিসা, তোরা চল তো, বলে ওদেরকে নিয়ে কলেজে চলে যায়। মাহি তো সেখানে থ হয়ে দাঁড়িয়ে আছে। কত বড় সাহস বেটা, তুই আমাকে মারলি, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এমন সময় মাহির ফোনে একটা ফোন আসে। মাহি ফোনের দিকে তাকিয়ে তো থরথর করে কাঁপতে শুরু করে, তাও ভয় ভয় ফোনটা রিসিভ করে। অপর পাশ থেকে কাজ কত দূর এগিয়েছে? আর কয়েকটা দিন সময় লাগবে। ব্যাটাকে কোনোভাবেই লাইনে আনতে পারছি না। আমি জানতাম তোমাকে দিয়ে কাজ হবে না, তোমার মতো মেয়ে সব কাজের যোগ্য না। এখন যদি বস ফোন দেয় আমি কি জবাব দিব? তোমার উপর ভরসা করে আমি বোকামি হয়েছে আমার। বস প্লিজ আর কয়েকটা দিন সময় দিন, আমার উপর বিশ্বাস রাখেন। আমি যে করেই হোক ওকে নিজের কবলে নিয়ে ওর অস্তিত্ব মুছে দিব। আমাদের কাছে সময় আছে আর 21 দিন, মানে 3 সপ্তাহ। 21 দিন পর আমরা আমাদের কাজ ইন্তজাম দিব। তার আগেই যা করার করো, না হয়তো তুমি জীবনের তরে প্রাণ হারাবা। না না স্যার, এর আগে কাজ হয়ে যাবে। ফোন রেখে দেয়। মায়ের তো মাথায় কাজ করতেছে না। আকাশ তো বলল নেক্সট টাইম এমন কিছু করলে সে আমাকে খবর করে ছাড়বে। কিভাবে কি করব আমি, মাথায় তো কাজই করছে না। আকাশ ক্লাসে গিয়ে বসে আছে। একটু পর স্যার এসে আর লেকচার শুরু করে। আকাশ লক্ষ্য করে ওর ফোনটা বাজছে, কিন্তু স্যার থাকায় সে ফোনটা পিক করতে পারছে না। চুপচাপ বসে আছে। স্যার লেকচার দিয়ে চলে যাওয়ার পর সে পকেট থেকে ফোনটা বের করে দেখে ইয়াসিন ফোন করেছিল। সে একটা মেসেজও পাঠিয়েছে। মেসেজটা চেক করে দেখে ভাই ওরা 70 জনের একটা টিম নিয়ে বাংলাদেশে এসেছে, যার মধ্যে 17 জন মেয়ে আর বাকি 53 জন ছেলে। তারা শহরের আলাদা আলাদা স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের থেকে একজনের সন্ধান পেয়ে গেছি। আকাশ ইয়াসিনকে ফোন দেয়। ইয়াসিন এখন এই জায়গাটায় আর এই ঠিকানায় আয়, দিয়ে দিচ্ছি ইয়াসিন ভাই। ওকে। আকাশ আর ক্লাস না করে কলেজ থেকে বের হয়ে যায়। জায়গা মতো গিয়ে আকাশ অপেক্ষা করছে। একটু পর ইয়াসিন আসে। আকাশ, জাসুসটাকে তুলে নিয়েছিস? না ভাই, ওর পেছনে লোক লাগিয়ে রেখেছি, ওর দ্বারাই বাকি আরো 2জনকে ধরতে পারবি। গুড। শোন, রাতের মধ্যে তুলে নিবি ওকে। আর এই পুরো ঘটনাটা টিমের কাউকে শেয়ার করবি না যে আলিবাবার দেশে হামলা করবে। আচ্ছা ভাই। ইয়াসিন চলে যায় আর আকাশ নাসির ভাইকে ফোন দিয়ে সবটা খুলে বলে। নাসির ভাই সমস্যা নেই, ছেলে পেলে রেডি আছে, লাগলে খালি বলবেন। ওই আলিবাবার বাচ্চা দেশের মাটিতে পাও দিতে পারবে না, এমন নাজেহাল করবোর অবস্থা। তারপর বাসায় চলে যায় আকাশ। রাতের বেলা ইয়াসিন 70 জন জাসুস থেকে একটাকে তুলে নিয়ে আসে, যেটার ইনফরমেশন ওদের কাছে আছে। ওকে ধরেই নিয়ে রুমে বন্দি করে রেখেছে। ইয়াসিন শুরুতে ভালোই ভালোই বলে বাকি সাথীদের নাম বলতে, কিন্তু সে কোনো মতেই স্বীকার করে না। ইয়াসিন 3rd ডিগ্রি দেয়, তাতেও মুখ খোলে না। ইয়াসিন আকাশকে ফোন দিয়ে বলে ভাইয়া তো চেষ্টা চালাচ্ছি, সে মুখ খুলতে রাজি না। আচ্ছা তোরা থাক, আমি আসতেছি। একটা কাজ কর, গরম পানি কর আর মরিচের গুঁড়ো রেডি করে রাখ। আকাশ 30 মিনিটের মধ্যে সেখানে চলে যায়। ইয়াসিন ভাই সব রেডি। আকাশ শুরুতে গিয়ে ভালো ভালো বল, বাকি সাথীদের নাম বল। সে বলে তোরা যাই করিস না কেন আমার মুখ থেকে নাম বের করতে পারবি না। এত টর্চার করেও তো নাম বের করতে পারলো না, ধরে নে আর পারবি না। মারতে মারতে মেরে ফেললেও পারবি না। আকাশ এখনো কি টর্চার করেছি? সবে তো মাত্র শুরু। ইয়াসিন গরম পানি নিয়ে আয়, সাথে সাথে যা রাখছি তাতেও নিয়ে আয়। গরম পানি আর মরিচ গুঁড়োর বাটিটা নিয়ে আকাশের সামনে রাখে ইয়াসিন। ও শরীর থেকে সমস্ত কাপড় চোপড় খুলে ফেল আর মুখের মধ্যে একটা কাপড় গুজে দে। ইয়াসিনের সাথে আরও একজন মিলে ওর শরীর থেকে কাপড় খুলে নিয়ে নেয় আর মুখের মধ্যে কাপড় গুজে দেয়। গরম পানির বোতলটা নিয়ে ফুটন্ত গরম পানিগুলো ওর শরীরে ঢেলে দেয়। গরম পানি ঢালার সাথে সাথে সে সাপের মতো মোচড়ামোচড়ি করতে আরম্ভ করে। সারা শরীরে ফোসকা পড়ে গেছে ওর। ছেলেটা অঝরে চেঁচাচ্ছে, কিন্তু তার গলার আওয়াজ বের হচ্ছে না। আকাশ তারপর মরিচের গুঁড়োগুলোর ওর শরীরের মধ্যে ঢেলে দেয়। ছেলেটা সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি ছেড়ে দেয় আর চোখের ভাষায় বলতে থাকে তার মুখ থেকে কাপড়টা সরিয়ে নিতে সে সবটা স্বীকার করবে। আকাশ বলল, যার মুখে থেকে কাপড়টা সরিয়ে ফেল। ইয়াসিন মুখ থেকে কাপড়টা সরিয়ে নেয়। ছেলেটা মিনতির সুরে বলতে থাকে পানি। আকাশের হাতে থাকা পানির বোতলটা এগিয়ে দেয়। সে গটগট করে 2 লিটার পানি জায়গায় শেষ করে ফেলে। এবার সাথীদের নাম বল, না হয়তো বুঝে গেছিস আমি কি কি করতে পারি। বিশ্বাস করুন, বাকি সাথীদের মধ্যে আমি কাউকে চিনি না, 2-1 জন ছাড়া। তাও যাদেরকে
চিনি, ওদের সাথে কিছুদিনের পরিচয়, কারণ বস আমাদের এক একজনকে এক এক জায়গা থেকে উঠিয়ে এনেছে। কারোর সাথে কারো পূর্বের পরিচয় নেই। আমাকে উঠিয়ে এনেছে কলকাতা থেকে। আমি জানি তুই সবার নামই জানিস। ভালো ভালো নাম বল, না হয়তো আবার শুরু হয়ে যাবে। মিথ্যা বলে পার পাবি না। বিশ্বাস করেন, আমি এই দুজনকে চিনি। ইয়াসিন, গরম পানির মধ্যে সুই ফুটিয়ে নিয়ে আয়। ইয়াসিন একটু পর, এই যে ভাই সুই। আকাশ সুইটা নিয়ে ছেলেটার রগের মধ্যে ফোটাতে থাকে। ছেলেটা ব্যথায় তারানার চিৎকার করে মিনতি করছে আর বলছে, বিশ্বাস করুন, আমি কারণ নামই জানি না। আপনারা আমাকে মেরে ফেলে একই কথা বলবো আমি। আকাশে কেন জানি মনে হচ্ছে ছেলেটা সত্য বলছে। আচ্ছা, বাকি দুজনের নাম বলতো। আমার ফোনে তাদের ছবি আছে। এর আগে মিশনে একসাথে কাজ করেছিলাম, তাই ওদের কিছু পিক মোবাইল আছে। ইয়াসিন, ওর ফোনটা কোথায় রে? ভাই, ফোন জব্দ করে রেখেছি, ওয়েট 1 মিনিট এনে দিচ্ছি। ইয়াসিন ফোনটা এনে ছেলেটার হাতে দেয়। ছেলেটা ফিঙ্গার দিয়ে ফোনটা ওপেন করে আর যেই দুজনকে চিনে তাদের পিক দেখায়। একজনকে চিনে না, কিন্তু দ্বিতীয়জনকে দেখে আকাশের মাথা যেন বাজ পড়ার মতো অবস্থা। এটা কি করে সম্ভব? এই, তুই সত্যি বলছিস তোদের টিমের মধ্যে এও একজন? হ্যাঁ, সত্যি বলছি। আকাশ, ওদের অবস্থা ব্যবস্থা করছি আমি। আর তোদের 70 জনকে লিড দিয়ে এদেশে এনেছে কে? কেউ আনেনি, তবে বলেছে আমাদের একজন লিডার এদেশে বহুকাল থেকেই বসবাস করে। সে সমস্ত কিছুর দেখভাল করবে। কিন্তু আমরা মিশন এসেছি ঠিক, কিন্তু সেই লিডারকে এখনো দেখিনি। তো দ্বিতীয়বারের মতো শকড খায়। আমাদের দেশে বহুকাল আগে থেকে একজন থেকে আসছে মানে? আকাশের মাথায় রীতিমতো কাজ করা বন্ধ করে দিয়েছে। ওকে, এখানে এভাবে ফেলে রাখ, আর ছবির একে তুলে নিয়ে আয়, আর বাকি যে আছে তাকে আমার উপরে ছেড়ে দে। মনে মনে প্ল্যান তৈরি করলাম ওকে কিভাবে ধরবো। তখনই মনে পড়ল আমার জন্য ভালোবাসা নামক যে ফাঁদটা এঁটেছে তার মধ্যেই তাকে ফাঁসাবো। এত সময় হয়তো বুঝে গেছেন কার কথা বলছি। হ্যাঁ, মাহি হচ্ছে 70 জন জাসুসের মধ্যে একজন। দ্বিতীয় যে ছবিটা দেখলাম সেটা মাহির ছবি। এবার ওর ভালোবাসার জালে ওকে ফাঁসিয়ে তথ্য বের করব। কিন্তু আরেকজন লিডার যে আমাদের দেশে বহুকাল আগে থেকে বসবাস করছে, তার উত্তর হয়তো মাহির কাছ থেকে পাবো। মাহি পারবে একমাত্র হয়তো তার সঠিক সন্ধান দিতে। পরের দিন যথাসময়ে কলেজে চলে গেলাম। গিয়ে মাহির খোঁজ করছি, কিন্তু মাহি নাই, এখনও নাকি আসেনি। ওয়েট করছি, একটু পর মাহি আসলো। মাহিকে দেখে ওর দিকে এগিয়ে গেলাম। মাহি, তোমার সাথে আমার কিছু কথা আছে। মাহি, কি বলবে বলো? আমি জানি তুমি কি বলবে, যে তুমি আমাকে ভালোবেসে ফেলেছ। আসলে মাহি, গত 2 দিনে অনেক ভেবে দেখেছি আমার লাইফে এমন কাউকে দরকার যে আমার জীবনটা গুছিয়ে দিবে। হ্যাঁ, দিব তো, আমি তোমার জীবন গুছিয়ে দিব। কালকের ব্যবহারের জন্য ক্ষমা চাচ্ছি। আচ্ছা, তুমি কি আমায় তোমার ভালোবাসার মতো একটা সুযোগ দিবে? হ্যাঁ, দিব তো, কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন বলো? আমাকে সবসময় ঘুরতে নিয়ে যেতে হবে, মাঝে মাঝে তোমার হাতে খাইয়ে দিতে হবে। আমি হাজারো বায়না করব, সেগুলো তোমার পূরণ করতে হবে। হ্যাঁ, করবো তো, তোমার সব বায়না পূরণ করব। তাহলে চলো, আজ ক্লাস করব না, তুমি আমায় দূরে কোথাও থেকে ঘুরে নিয়ে আসো। আচ্ছা চলো। দুজনে মিলে একটা পার্কে যাই। আকাশের কাঁধে মাথা দিয়ে চুপ করে বসে আছে। মাহির কেন জানি খুব শান্তি লাগছে। মনে হচ্ছে যেন আকাশের কাঠটা পরম শান্তির একটা স্থান। একটু পর ফুচকাওয়ালা মামা আর তার স্টকটা ওপেন করে। এই আকাশ, আমি ফুচকা খাবো। আকাশ বলল, আচ্ছা চলো। তারপর আকাশ ফুচকা অর্ডার করে। এই কিরে, তুমি খাবে না? না, আমার খেতে ইচ্ছে করছে না, আর এইসব ফুচকা টুচকা আমি একটু কম খাই, আমার ভালো লাগে না, আকাশ বলল। মাহি বলল, আচ্ছা তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, তোমার খেতে হবে না। আকাশ মাহিকে খাইয়ে দিচ্ছে। ইচ্ছে করছে না ওর মতো ছলনাময়কে নিজের হাতে খাইয়ে দিতে। ইচ্ছে করছে ফুচকার সাথে বিষ মিশিয়ে ওকে মেরে ফেলি। তো আপন মনে ফুচকা খাচ্ছে মাহি, আর মনে মনে ভাবছে, আজ যদি আমি মিশনে না আসতাম, সত্যি তোমায় আমি ভালোবাসতাম। তোমার মতো মানুষ হয় না, যে কিনা এত পাওয়ার থাকা সত্ত্বেও তার মাঝে সেই পাওয়ার নিয়ে কোনো গরিমা নেই। আজই এত খারাপ লাগছে, যেই দিন তোমায় আমি নিজ হাতে মারব, সেদিন আমার কেমন অবস্থা হবে তার পূর্বাভাস পাচ্ছি। আকাশে মনে মনে ভাবে, মাহি, তুমি যদি সত্যিকার অর্থে আমায় ভালোবাসতে, উপরওয়ালার সাক্ষী তোমার হাত আমি কখনই ছাড়তাম না। কিন্তু তুমি ছলনাময়ী, তোমার জন্য মনের কোন এক অজানায় ভালোবাসার জায়গা কাজ করছে, কিন্তু তোমার ক্ষেত্রে সেটা প্রকাশ করা নেহাত বোকামি হবে। আগে পরে তুমি তোমার আসল রূপ নিয়ে আমার সামনে আসবে। সেদিন অনেকটা সময় পার্কে সময় কাটে দুজনে একসাথে মিলে। পরে আসার সময় দুজনের নাম্বার আদান প্রদান করে নেয়। বাসায় এসে ক্লাসে ব্যাগটা টেবিলের উপর রেখে বিছানায় সরিয়ে এলিয়ে দেয় আকাশ। এমন সময় ইয়াসিন ফোন করে, ভাই, জাসুস এটাকেও তুলে এনেছি, দুটাকে একসাথে বন্দি কর। প্রথমে ভালোই ভালো জিজ্ঞাসা কর, যদি সঠিক উত্তর না দেয় গতকাল আমি যেমনটা করেছি সেরূপ আচরণ করবি। আচ্ছা ভাই।
আর শোন, শহরে বা গ্রামগঞ্জে আমাদের মাফিয়ার যত ক্রু আছে সবাইকে অ্যালার্ট করে দে। যে কোনো সময় যদি ডাক দেয় সাথে সাথে যেন উপস্থিত থাকে। আচ্ছা ভাই, সবার কাছে খবর পৌঁছে দিচ্ছি। ইয়াসিন ভালোই ভালোই জাসুসের থেকে উত্তর চাই। সে প্রথমে না করে পরে গতকাল যেই জাসুসটাকে আটক করেছে তার সামনে আনে আর বলে, দেখ, ওকে একবারে যদি ভালোই ভালোই মুখ না খুলিস তাহলে তোর হালও এমনটা করব। সে ভয় সব কিছু শেয়ার করে এবং স্বীকারও করে। তার কাছে যত সন্ধান ছিল সব কিছু ইয়াসিনকে খুলে বলে। না খেয়ে ঘুমিয়ে পড়ে আকাশ। বিকালে ঘুম ভাঙে ফোনের আওয়াজে। মাই ফোন করেছে। আমার বাবুটা কি করে? আকাশ বলল, এই তো ঘুমাচ্ছি। মাই বলল, খাবার খেয়েছ? আকাশ বলল, না, আসলে বাসায় এসে শরীরটা ক্লান্ত লাগছিল তাই শরীর এলিয়ে দিয়েছি। কখন যে ঘুমিয়ে গেছি তা বলতে পারবো না। এই কি বললা তুমি? এখনো খাওনি মানে কি? যাও গিয়ে এখন খেয়ে নাও। আচ্ছা বাবা, খাচ্ছি। এত রাগ করার কি আছে? চুপ থাকো, একদম কথা বলবা না। কত সময় হয়েছে এখনো না খেয়ে আছো আর বলছো রাগ করতে না? আচ্ছা আচ্ছা। আকাশ ফোন রেখে দিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর বাইরে থেকে খাবার অর্ডার করে সেগুলো খেয়ে নেয়। খেয়ে দিয়ে বিকালবেলা জাসুস দুইটাকে যেখান থেকে রেখেছে সেখানে যায়। ইয়াসিন ভাই বলল, ভাই, জাসুসটা সব বলে দিয়েছে। ওর কাছে যতটুকু তথ্য ছিল সবটাই বের করেছি। তবে বাকি আরও বহুত মানুষ আছে যাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। সমস্যা নেই, পরের জন থেকে যা তথ্য বের করেছিস তাদের সব কয়টাকে আটক কর। দেখবি সবার খবর পেয়ে যাবি। আকাশ ইয়াশরিফ ভাইকে ফোন দেয়। ইয়াশরিফ ভাই বলল, আকাশ ভাই। হ্যাঁ বলো। আপনাকে বলেছিলাম ওই আলিবাবাকে বোঝানোর জন্য। ভাই, ওই শয়তান তো আমার কথাই শুনতেছে না। সে নিজেকে অনেক বড় বড় ডন মনে করতেছে। ভাই, আপনি বলেন ওই শয়তানকে কি করব? লাথি খাওয়া মানুষ কখনো কথাই মানে না, ওকে সাইজ করতে হবে। এবারে আলিবাবাও দেখবে খারাপ নজর দেওয়ার পরিণাম কতটা ভয়ানক। মাই ফোন করে তার বসকে বলে, বস, আমি বলেছিলাম না আরও কিছুটা সময় দেন, ব্যাটাকে লাইনে নিয়ে আসবো। দেখেছেন, ব্যাটাকে লাইনে নিয়ে এসেছি। গুড প্লে, চালিয়ে যাও। সময় মতো খেল খতম করে দিব। আর মাহি আমাদের কিছু জাসুসের কোনো খবর পাচ্ছে না। প্রায় 10 থেকে 12 জন জাসুসের একই অবস্থা। আচ্ছা, আমি খবর লাগিয়েছি কি হচ্ছে। আকাশ আসার সময় ইয়াসিনকে বলে আসে জাসুস দুইটাকে জমের বাড়ি পাঠিয়ে দিতে। ইয়াসিন জাসুস দুইটাকে মেরে একটাকে নদীতে ভাসিয়ে দেয়, আরেকটাকে টুকরো টুকরো করে শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে আসে। এভাবে আরও 10 দিন অতিক্রম হয়ে যায়। মাফিয়া টিম 70 জন জাসুস সব কয়টাকে আটক করে। তারপর একে একে সব কয়টার কাম তামাম করে। অন্যদিকে মাহির আর আকাশের সম্পর্ক যেন দিন দিন গভীর হচ্ছে। তবে দুজনেই সবটা ওপর থেকে প্রকাশ করে, ভিতরে দুইজনের অন্য কিছু চলছে। তবে মাহি কেন যেন সত্যি দুর্বল হয়ে পড়েছে। আকাশের ভালোবাসা তার কেন যেন মনের মধ্যে দিন দিন জায়গা করে নিচ্ছে। নিজেই দ্বন্দ্বে দ্বিতদ্বন্দ্বে পড়ে যাচ্ছে তার সাথে এসব কি হচ্ছে। এসেছে মিশনে প্রতারণা করতে, কিন্তু সে গিয়ে নিজেই সত্যিকারের অর্থে তার মধ্যে ধাবিত হয়ে পড়ছে। কারণ আকাশ তার সর্বদা কেয়ার করে, সর্বদা তার ভালো খারাপের দেখভাল করে। একদিন আকাশ আর মাহি কলেজের পাশে একটা জায়গায় বসে আছে। হঠাৎ অন্য একটা গ্যাংয়ের কিছু ছেলেপেলে মিলে কলেজে এসে হাঙ্গামা শুরু করে। কলেজের ছেলেপেলে এদেরকে মারতে শুরু করে। এই কলেজের কিছু ছেলেপেলেদের সাথে নাকি তাদের পুরান কিছু শত্রুতা আছে। দেখি মাহি, তুমি তো শহরের মাফিয়া লিডার, তুমি কি সমস্যার সমাধান করো? আরে এগুলো আমার বাম হাতের কাজ, তুমি বসো, আমি এখনই আসছি বলে কিছু ছেলেপেলে নিয়ে সেখানে যায়। কিন্তু তারা উল্টো মার খেয়ে সেখান থেকে চলে আসে। খালি মাহি একা সেখানে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো মাহির দিকে এগোতে থাকে আর খারাপভাবে ব্যবহার করতে থাকে। একটা ছেলে কোমর থেকে ধামা বের করে মাহিকে কোপানোর জন্য, যেই না মাহিকে কোপ দিবে মাহি ভয় চোখ বন্ধ করে ফেলে। আর আকাশ উড়ে গিয়ে ছেলেটার সিনার মধ্যে একটা সজোরে লাথি মারে। ছেলেটা কয়েক হাত দূরে গিয়ে পড়ে। বাকি যারা আছে সবাই আকাশের দিকে একত্রে এগিয়ে আসে। আকাশের পকেটে অল টাইম একটা সিজার ব্লেড থাকে। সেটা হাতে নিয়ে এক একটাকে মারতে থাকে। কারো হাতে কারো পেটে সব কয়টা মাটিতে শুয়ে গড়াগড়ি করছে। মাহি দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। এই পাগলা, কান্না করছো কেন? আমি আছি তো, আমি থাকতে তোমার গায়ে কে হাত দিবে? এমন বুকের পাটা কার হয়েছে যে আমার কলিজায় গায়ে হাত দিবে? এদিকে পুরো কলেজ হা হয়ে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে, তাদের কেমিস্ট্রি দেখছে। মাহি আকাশের বুকের মধ্যে মুখ গুজে দিয়ে কান্না করে যাচ্ছে। সে আজ বুঝে নিয়েছে আকাশ কেমন, কাকে সে ধোঁকা দিতে যাচ্ছে। যে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনলো, সেই তাকে সে আজ বুঝে গেছে আকাশের বুকেই তার শেষ ঠিকানা। না, আমি আকাশকে ধোঁকা দিতে পারবো না। আজ আমি আমার মনের উত্তর পেয়ে গেছি। ওকে আনিয়ে আমি দূরে কোথাও চলে যাব, থাকবো না এই শহরে আর। দুজনে মিলে দূরে কোথাও গিয়ে ঘর সংসার করব। এদিকে আকাশ মাহিকে শান্ত করতে ব্যস্ত। তারপর মাহিকে কোনো রকমে শান্ত করে বুঝিয়ে শুনিয়ে বাসার দিকে আসে। মাহি যেন পাগল পাগল হয়ে যাচ্ছে।
কারণ সে আকাশকে হারাতে পারবে না। এভাবে আরও কিছুদিন কেটে যায়, বাকি মাত্র 3 দিন। এই কয়েকদিনে লক্ষ্য করেছে মাহি কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। আকাশ যে সময়টা ওর সাথে থাকবে সে সময় সবসময় আকাশের সাথে ছায়ার মতো লেগেই থাকে, আর দূরে থাকলে সর্বদা ফোন দিয়ে খোঁজ খবর নেয়। সকাল থেকে মাহির ফোনে ওর বস ফোন করেছে, কিন্তু সে ভয়ে ফোন রিসিভ করছে না। সে বসকে কি বলবে, আর সে আকাশকে ধোকা দিতে চায় না। বস বেশ কয়েকবার ফোন দেয়, না পারতে ফোন রিসিভ করে। বস, কি সমস্যা? মাহি, এত সময় ধরে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করছো না কেন? বস, একটু সমস্যা ছিলাম, আকাশ আমার সাথে ছিল তাই ফোন রিসিভ করিনি। মিথ্যা বললো। ও শোনো, হাতে আর সময় বেশি নেই। তোমার ফোনে একটা ঠিকানা টেক্সট করবো আমি, তখন তুমি আকাশকে ফুসিয়ে ফাঁসিয়ে আমার টেক্সট করা ঠিকানার মতো চলে আসবা। যদি কোনো কারণে এদিক ওইদিক হয়, জানোই তো তোমার মায়ের অপারেশন হবে না টাকার কারণে। কি করবে কিছুই মাথায় কাজ করছে না। সে এমন মিশনে যোগ দিয়েছে কারণ এই মিশনটা করলে তারা তাকে মোটা অঙ্কের একটা টাকা দিবে, যা দিয়ে তার মায়ের চিকিৎসা সে ভালোভাবে করতে পারবে। তার মায়ের লিভারে টিউমার ধরা পড়েছে, সেটা অপারেশন করতে হবে। আর একদিকে আকাশ, অন্যদিকে তার জন্মদাত্রী মা। কাকে রেখে কাকে বাঁচাবে সে? না, আমার মাকে বাঁচাতেই হবে। সে মনের মধ্যে পাথর রেখে, না না, বস মিস হবে না, আমি ওকে নিয়ে ঠিকানা মতো চলে আসব। বস ফোনটা কেটে দেয়। মাই মাটিতে বসে কান্না করে দেয়। আকাশ, বিশ্বাস করো, শুরুতে আমি তোমাকে ঠকাতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে তোমার সাথে থাকতে থাকতে তোমার ভালোবাসায় পড়ে গিয়েছে আমি। তোমায় ছাড়া থাকবো কি করে আমি? আকাশ বলে কান্নার মাত্রা আরও বাড়িয়ে দেয়। সমস্ত মাফিয়া ক্রুদেরকে একত্র করে সিদ্ধান্ত নেয় আকাশ। অন্যদিকে আলিবাবা পরিপূর্ণভাবে প্রস্তুত, আজ বাদে কাল সে বাংলাদেশে হামলা করবে। তারপর বাংলাদেশটাকে সে তার নিজের দখলে করে নিবে, আর সে এই দেশ গড়ে তুলবে সন্ত্রাস আর জঙ্গিবাদ। সে এখনো জানে না তার জন্য কাল অপেক্ষা করছে। তার মৃত্যু এই কালের হাতেই লেখা আছে। আলিবাবা আরও কয়েকটা টিম বাংলাদেশে পাঠায়, যে শহরের বিশেষ বিশেষ জায়গায় মাইন ফিট করে রাখতে পারে। সে আগামীকালকে বাংলাদেশে আসবে। আকাশ বলল, মাফিয়া সমস্ত ক্রুদেরকে একত্র করে কিছু উদ্দেশ্য কথা বলে, যে আমাদের দেশ আজ বাদে কাল অন্যরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। তোমরা কি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, না পিছু হেঁটে যাবে? সকলে একত্রে বলে ওঠে, আকাশ ভাই, আমরা কখনো পিছু হাঁটবো না। যত যাই কিছু হোক না কেন, বাইরের যে কোনো খারাপ শক্তি আমাদের দেশকে ছিনিয়ে নিতে পারবে না। তাহলে কালকের জন্য রেডি থাকো। সকলেই আলিবাবা আর তার টিমের সমস্ত সদস্যকে মেরে এই বাংলার মাটিতে পুঁতে রাখবে। আকাশ তারপর বাসায় চলে যায়। বাসায় গিয়ে মাইকে ফোন দিচ্ছে, কিন্তু সে রিসিভ করছে না। আকাশ অনেকগুলো ফোন দেয়, তাও কোনো খবর নেই। মাই একটু পর নিজেই ফোন দেয়। কলিজা, সরি, আসলে ওয়াশরুমে ছিলাম, দেখতে পাইনি। আচ্ছা যাও, ফ্রেশ হয়েছো, এবার কিছু খেয়ে নাও। আচ্ছা, আর কিন্তু বিকালে দেখা করব। আচ্ছা। তারপর আকাশ খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেয়। বিকালবেলায় মাহি ফোন করতেছে দেখা করতে যাওয়ার জন্য। কলিজা, আর মাত্র 5 মিনিট, আসতেছি। 5 মিনিটের মধ্যেই মায়ের বাসার সামনে চলে যায়। তারপর দুজনে মিলে ঘুরতে বের হয়। দুজনে নদীর পাড়ে একটা জায়গায় বসে আছে, উপরে আবার পার্ক। দুজনে বসে বসে কথা বলছে। হঠাৎ একটা পিচ্চি বাচ্চা এসে মায়ের কাঁধে হাত দেয়। বাচ্চাটার হাতের মধ্যে একটা বল। আন্টি, আমার সাথে খেলা করবা? আম্মু না কোথায় যেন চলে গেছে। মাহির বাচ্চাটাকে দেখে মায়া লেগে যায়। হ্যাঁ বাবু, করবো তো, কিন্তু তোমার আম্মু কোথায় চলে গেছে? জানি না তো কোথায় গেছে। আকাশ, তুমি বসো, আমি বাচ্চাটার সাথে একটু কথা বলে বল নিয়ে খেলা করি। আমার বাচ্চাদের সাথে খেলতে খুব ভালো লাগে। আচ্ছা যাও। মাহি আর বাচ্চাটা খেলা করতেছে। আকাশ দূর থেকে ওর দিকে হা হয়ে তাকিয়ে আছে। মাইকে একদম বাচ্চা বাচ্চা লাগছে। কি কিউট লাগছে মাইকে দেখতে। ইস, মাই যদি সত্যি আমায় ভালোবাসতো, কখনোই ওর হাত ছাড়তাম না। কিন্তু আফসোস, আমার কপাল খারাপ। আকাশ হঠাৎ লক্ষ্য করে মায়ের ব্যাগ থেকে ফোনটা বাজছে। আকাশ প্রথমে চিন্তা করে মাইকে ডাক দিবে কিনা, পরে আবার ভাবলো না, থাক, মেয়েটা খেলতেছে খেলুক। ফোনটা লাগাতার বেজেই যাচ্ছে। ভাবলাম আমি ফোনটা রিসিভ করবো, কিন্তু ফোনটা হাতে নিতে নিতে কেটে গেল। ফোনের স্ক্রিনে নাম্বারটা চেক করলাম, কে ফোন দেখলাম বস দিয়ে সেভ করা। এটা দেখে তো 1000 ভোল্টের একটা ঝটকা খেলাম। আবার একটু পর একটা মেসেজ আসলো বস নাম্বারটা থেকে, কালকে আকাশকে নিয়ে মদিনা টাওয়ারের পেছনে যেই বাড়িটা আছে সেখানে চলে আসবা। আমাদের বস কালকে দেশে আসবে, আর বস আরও কয়েকটা টিম পাঠিয়েছেন দেশে। বড় বড় বাড়ি বা সুপার শপ আছে, সব জায়গাতে মাইন ফিট করে রাখবে ওরা। পুরো শহরে মিনিটের মধ্যে তামাতামা হয়ে যাবে। এমনিতে আকাশ একটা ঝটকার মধ্যে আছে, তার উপরে এমন মেসেজ দেখে ওর পায়ের নিচ থেকে মনে হয় মাটি যেন সরে গেছে। আকাশ ভাবতেছে এখন কি হবে, কিভাবে কি করবে। সে তো এখন সব জেনে গেছে মনে মনে। এটা প্ল্যান সাজিয়ে ফেলি। একটু পর বাচ্চাটার মা এসে কান্নাকাটি শুরু করে দেয়। আল্লাহ, আমার বাচ্চাটা পড়ে, বাচ্চাটাকে দেখে তো ঝাপটে কান্না শুরু করে।
এই যে এখন কেন কান্না করছেন? বাচ্চাকে রেখে এদিক ওদিক যাবেন, তখন মনে থাকে না বাচ্চার কথা? আসলে আমি কোথাও যাই নাই, সে খেলতে খেলতে হুট করে আমার নজর এড়িয়ে চলে এসেছে। যাই হোক, বাচ্চাদিকে একটু ভালো করে নজরদারি করবেন। বাচ্চাটাকে নিয়ে ওর মা চলে যায়। মাই এসে আকাশের পাশে বসে। কলিজা আমার না কেন খুব জানি ভয় করছে, কেন জানি মনে হচ্ছে তুমি আমার লাইফ থেকে চিরতরে হারিয়ে যাবা। আকাশ মনে মনে নিজেই তো প্রতারণা করতেছ, থেকে বা হারিয়ে যাওয়ার কি বা আসে যাবে? কেন তোমার এমন কেন মনে হচ্ছে যে আমি হারিয়ে যাব? জানি না, কেন জানি খুব ভয় করছে। আচ্ছা কলিজা, তোমার একটা হাত দাও তো। আকাশ মাহির দিকে হাত বাড়িয়ে দেয়। মাহি আকাশে হাতটা ধরে বুকের উপরে রাখে। কিছু অনুভব করতেছ? হ্যাঁ, খুব কাঁপতেছে বুকটা। আকাশ, এটা বিশ্বাস করো, এই মাহি তোমায় সত্যি ভালোবাসে, নিজের জীবন থেকে বেশি ভালোবাসে বলতে বলতে কান্না করে দেয়। মায়ের কথা শুনে কেন জানি মনে হচ্ছে এই কথাগুলো মিথ্যা না, এই কথাগুলোর মধ্যে অদ্ভুত একটা পাওয়ার আছে যা আকাশকে বারবার ভাবতে বাধ্য করছে। আকাশ যখন মাহির বুকে হাত দেয় তখনই সে বুঝতে পারে মাহি কোনো না কোনোভাবে ওকে সত্যি ভালোবাসে, কিন্তু আবার ওটাই মাথায় কাজ করছে যে সে প্রতারণা করে আসছে। দূর, যা হবে কাল দেখা যাবে। সে মাহিকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে। বেশ কিছু সময় মাহি আকাশের বুকের মধ্যে মাথা রেখে কান্না করে। আকাশ মাহিকে অনেক কষ্টের শান্ত করে। তারপর দুজনেই সেখান থেকে উঠে রিক্সা নেয় বাসের উদ্দেশ্যে। আকাশ আগেই মাহিকে বাসায় পৌঁছে দেবে, পরে সে বাসায় ফিরবে। মাহির বাসার সামনে আসার পর মাহি নেমে যায় রিক্সা থেকে আর আকাশকে বলে, কলিজা, কাল আমার সাথে এক জায়গায় যেতে হবে, তুমি রেডি হয়ে থেকো। আর পাল্টা প্রশ্ন করে না যে কোথায় যাবে। সে তো জেনে গেছে মাহি তাকে কোথায় নিয়ে যাবে। আচ্ছা, সমস্যা নেই। মাহি বাসায় না গিয়ে সোজা রিক্সা নিয়ে ওদের টিমের আসল পাওয়ার পয়েন্ট যেখানে, সেখানে চলে যায়। সেখানে ইয়াসিন আরও অনেক ক্রু মেম্বার আছে। সেই ইয়াসিন আর যারা ক্রু মজুদ আছে সবাইকে নিজের প্ল্যানটা বলে। ইয়াসিন তো কোনো মতেই রাজি না যে আকাশ একা যাবে, তার কথা হচ্ছে সেও যাবে তার সাথে। ইয়াসিন, সমস্যা নেই, আমি তো একা যাব না, আমি যাওয়ার সময় কিছু পর একটা সিগন্যাল পাঠাবো তোর ফোনে, বা যদি সিগন্যাল পাঠাতে না পারি তাহলে 30 মিনিট ওয়েট করবি, পরে সোজা হামলা করবি। আগে থেকে তোরা পুরো এলাকাটাকে ঘেরাও করে ফেলবি। আচ্ছা ভাই। আর শোন, ওরা শহরের সমস্ত বড় বড় বাড়ি বা টাওয়ার আছে, সব জায়গায় মাইন ফিট করবে, সেগুলো ফিউজ করার ব্যবস্থা কর। ইয়াসিন আকাশের কথা মতো ক্রু মেম্বারদেরকে আলাদা আলাদা করে কাজে পাঠায় দেয়। সমস্ত কিছু প্ল্যান করা শেষে আকাশ বাসায় চলে আসবে তার আগেই সে নাসির ভাইকে ফোন দেয়, কিন্তু ফোন বন্ধ আসছে বারবার, তো কিছুই বুঝে উঠতে পারছে না। সে বাসায় যাওয়ার আগে এক পাক নাসির ভাইয়ের বাসায় যায়, কিন্তু নাসির ভাই নাকি নেই। বাসায় এসে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে নাস্তা করে একটু মাহির সাথে কথা বলে পরে আবার বাসায় এসে পড়ে। মাগরিবের পর প্রায় 7টার দিকে মাহি ফোন দেয় যে আকাশ রেডি হয়ে আমার বাসার সামনে আসো। আকাশ শার্টটা গায়ে দিয়ে কোমরে 2টা মেশিন গান গুজে নেয়। ইয়াসিনকে ইনফর্ম করে সে বের হচ্ছে। ইয়াসিনরা আগেই জায়গা মতো পজিশন নিয়ে বসে আছে। বাসার সামনে অপেক্ষা করছে আকাশ গাড়িতে রওনা হয়েছে, কিন্তু মাহির কেন জানি চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, চোখের কোনা বেয়ে পানি পড়তে আরম্ভ করে। সে চোখের পানি মুছে নেয়। একটু পর আকাশ আসে, কলিজা, তুমি রেডি তো? হ্যাঁ কলিজা। মাহির দিকে নজর পড়তেই ওর চোখ যেন ফেরাতেই পারছে না, একদম হুড়পড়ির মতো লাগছে মাহিকে। আকাশ মাহির দিকে এক নজর চেয়ে আছে। আকাশ, হয়েছে, চলো। মাহির কথায় আকাশের হুঁশ ফিরে আসে, ও চলো। এই ওয়েট, একটা কাজ বাকি বলে মাহি আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে। মাহির চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরছে। সে মনে মনে আকাশ থেকে মাপ চেয়ে নেয়, কলিজা, আমায় মাফ করে দিও, তোমায় সত্যি ভালোবাসি, কিন্তু তারপরেও তোমার সাথে ছলনা করতে হচ্ছে আমার মায়ের চিকিৎসার জন্য। এই মাহি, কি হয়েছে, যাবে না? চোখের পানি মুছে নেয় আকাশ না দেখার মতো করে। হ্যাঁ হ্যাঁ, যাবো তো, চলো। আকাশকে নিয়ে বসের ঠিকানা মতো চলে যায়। বাসে যাওয়ার পর দেখে কেউ নেই, পুরো বাসা ফাঁকা, কিন্তু একটু পুরো বাড়ি ঘেরাও করে ফেলে আলিবাবার ছেলেরা। ওরা সবাই লুকিয়েছিল, 50 থেকে 60 জন হবে ছেলে। মাই সুন্দর করে সাইড হয়ে যায়। আকাশ এতজনের সাথে কখনই পেরে উঠবে না, এমন সময় আলিবাবা আসে। আলিবাবা বাংলাদেশে চলে এসেছে। মাই আলিবাবার সাথে গিয়ে দাঁড়ায় আর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আলিবাবা বলল, আকাশ, এখনো সময় আছে, ভালো ভালো আমার দলে যোগ দে, ভালো একটা অবস্থান করে দিব তোর। আলিবাবা বাংলাও পারে। আকাশ বলল, তোর মতো দেশদ্রোহীর সাথে মিলে কাজ করবো সেটা ভাবলে কি করে? এই, তোর খুব দিমাগ দেখি, হ্যাঁ? এই, তোরা চেয়েছে কি দেখছিস, যা ওর কলিজাটা শরীর থেকে ছিঁড়ে নিয়ে আয়, দেখবো কত বড় কলিজা হয়েছে আমার সামনে গলায় গলায় কথা বলে। ছেলেপেলেরা আকাশের দিকে এগিয়ে আসে মারার জন্য। আকাশ ছেলেগুলোকে একাই মারতে শুরু করে। 10-12 জনকে সে কিছু সময়ের মধ্যে মাটিতে শুয়ে দেয়। এবার আরও কিছু ছেলেপেলা এগিয়ে আসে ওকে মারার জন্য, হাতে বিভিন্ন ধরনের তলোয়ার।
আকাশ পকেট থেকে সিজার ব্লেডটা বের করে আর একে একে ওইগুলোকেও মেরে মাটিতে ফেলে দেয়। এমন সময় কেউ একজন এসে আকাশের মাথায় সজোরে একটা বাড়ি দেয় লোহা জাতীয় কিছু দিয়ে। আকাশ পেছন থেকে যখন দেখে মানুষটা তাকে চোখে বড় বড় করে আছে আর ধাপ করে মাটিতে পড়ে যায়। আকাশ পকেট থেকে সিজার ব্লেডটা বের করে আর একে একে ওইগুলোকে মেরেও মাটিতে ফেলে দেয়। এমন সময় কে একজন এসে আকাশের মাথায় সজোরে একটা বাড়ি দেয় লোহা জাতীয় কিছু একটা দিয়ে। আকাশ পেছনে ফিরে যখন দেখে মানুষটা, তার চোখ বড় বড় হয়ে যায়। পেছন ফিরে দেখে নাসির ভাই, যাকে সে অন্ধের মতো ভরসা করত। সেই নাসির ভাইয়ের তার সাথে। আকাশ যেন বিশ্বাস করতে পারছে না। আকাশের মাথার পিছন সাইড দিয়ে চুয়ে চুয়ে রক্ত পড়ছে, তাও সে হার মানবে না। নাসির ভাইকে শরীরের সমস্ত শক্তিতে লাথি মারে। নাসির ভাই সোজা মাটির উপরে গিয়ে আছড়ে পড়ে। আলী বাবার লোকেরা এসে আকাশকে ধরে ফেলে, এমনভাবে ধরেছে যে সে নড়তে চড়তেও পারছে না। আলী বাবা এসে আকাশের থুতনির মধ্যে হাত দিয়ে, এই কুত্তার বাচ্চা, অনেক পাওয়ার হয়েছে তাই না? নিজেকে এই শহরে ডন মনে করিস? ভালো ভালো বলেছিলাম আমার দলে যোগ দেওয়ার জন্য, কিন্তু তুই তা করিসনি। এবার মরার জন্য রেডি হ। আলী বাবা একজনের হাত থেকে পিস্তল নিয়ে আকাশের দিকে তাক করে। এমন সময় নাসির ভাই মাটি থেকে উঠে এসে, এই আলী বাবা নাও কি তুমি নয়, আমি মারব। অনেক বছর হয়ে ওর জন্য কাজ করেছি, কিন্তু সে জানে না আমি তার বাপ। আর ওর কত বড় সাহস, সে আমায় লাথি মারে আর বলে আলী বাবার হাত থেকে পিস্তলটা নিয়ে নেয়। তারপর আকাশের দিকে পিস্তল তাক করে যেই না ওকে শ্যুট করে দেবে, তখন মাহি দৌড়ে এসে আকাশের সামনে এসে পড়ে আর বুলেটটা মায়ের শরীর ছিদ্র করে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যায়। মাই মাটিতে পড়ে আছে। অন্যদিকে ইয়াসিনের পুরো মাফিয়ার সমস্ত ক্রুরা ওয়েট করছে কখন আকাশ সিগন্যাল দিবে, কিন্তু 30 মিনিট আপ হয়ে গেছে, এখনো সিগন্যাল আসেনি। তাই তারা সিদ্ধান্ত নেয় এখনই হামলা করবে। ইয়াসিন সবাইকে নিয়ে মদিনা টাওয়ারের পেছনে যায়। পেছনে যাওয়ার সাথে সাথেই আলী বাবার লোকেরা খবর পেয়ে যায় আর ওরা অস্ত্রশস্ত্র নিয়ে মাফিয়ার ক্রুর উপর হামলা করে। কিন্তু মাফিয়ার এত হাজার হাজার ক্রুর সামনে আলী বাবার এই অল্প সংখ্যক লোক মশা মাছির থেকেও ছোট্ট একটা প্রাণী। মাফিয়ার ক্রুরা আলী বাবার টিমকে সব কয়টাকে আটক করে, সাথে আলী বাবা ও নাসির ভাইকেও। আকাশের মাথা যেন ভো ভো করছে, সে যেন শক্তি পাচ্ছে না কিছু করার মতো। ইয়াসিন দৌড়ে গিয়ে আকাশকে ধরে, ভাই আপনার কি হয়েছে? আমার কিছু হয়নি, মাহিকে দেখো। ভাই, ওনার তো শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছে, তাদের হসপিটালে নিয়ে যা, আর আমি এদিকটা দেখছি। ইয়াসিন তাড়াতাড়ি গাড়িতে করে মাহিকে নিয়ে হসপিটালে নিয়ে যায়। পায়ের থেকে জুতা খুলে আলী বাবার গালে কষে কয়েকটা লাগাই দেন। নাসির ভাইকে কয়েকটা মারে। এই বাচ্চা ছেলে, আমাকে যত মারবি মার, কিন্তু আমাদের কাজকর্ম তুই কখনো দমিয়ে রাখতে পারবি না। একটু পর পুরো শহরটা তামাতামা হয়ে যাবে, তোরা শুধু দেখতেই থাকবি। তোরা আমার কাজকর্মের কাছে বাচ্চার চাইতেও ছোট। সেই স্বপ্ন নিয়ে ভেতরে রেখে দে হারামজাদা, আকাশ বলল। আমি ছেলেপেলেদেরকে অনেক আগেই মাইন্ড ডিফিউজ করতে লাগিয়ে দিয়েছি। আকাশ ঠিকমতো কথা বলতে পারছে না, কথা বলতে বলতে ঢুলে পড়ে যাচ্ছে। এই তোরা কোথায়? এখন থেকে একটাও যেন নিজের মাটিতে ফেরত না যেতে পারে। সব কটাকে মেরে পাশের কবরস্থানে পুঁতে আসবি, সাথে এই দুইমুখী সাপ নাসিরকেও মেরে পুঁতে দিবি। বলতে না বলতে আকাশ মাটিতে পড়ে যায়। ছেলেপেলেরা ধরে আকাশকে হসপিটালে নিয়ে আসে। একদিন পর আকাশের জ্ঞান ফিরে আসে। সে জ্ঞান ফেরার পর পাগলের মতো আচরণ করতে থাকে। মাহি, এই মাহি, তুমি কোথায়? ইয়াসিন আকাশকে শান্ত করে বলে, ভাই মাহি ঠিক আছে, আপনি চিন্তা করেন না। না, আমি আমার মাইকে দেখব। আল্লাহ, এখন কি হবে? ওনার অবস্থা তো ভালো না। ডাক্তাররা সময় দিয়ে দিয়েছে 48 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে না আসলে ওরা চিন্তা ছেড়ে দিতে। অলরেডি একদিন পার হয়ে গেছে, এখনও জ্ঞান ফেরার কোনো নাম নিশানা নেই। এই ইয়াসিন, তুই আমাকে মায়ের কাছে নিয়ে চল। ইয়াসিন চুপ করে মাটির দিকে তাকিয়ে, ইয়াসিন কি বলেছে শুনিসনি? আমাকে মায়ের কাছে নিয়ে চল এখনই। না পারতে আকাশকে মাহির কাছে নিয়ে যায়। মায়ের কেবিনে ঢোকার পর দেখে যে মাই একটা বেডের উপরে শুয়ে আছে, মুখে মাস্ক লাগানো। মাহির এই অবস্থা দেখে তো আর নিজেকে ঠিক রাখতে পারে না, মাইকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মাই, তুমি এমনটা কেন করলে? আমি ওই দিন এই বুঝে গিয়েছিলাম যেদিন তোমার বুকে হাত দিয়েছিলাম যে তুমি আমায় সত্যি ভালোবাসো। আর গতকাল কনফার্ম হয়ে গেছে যখন তুমি আমাকে সেভ করার জন্য নিজের জীবনটা দিতে চাইলে। এমন সময় একটা নার্স আসে। এই কি করছেন কি আপনি? এমন কান্নাকাটি করলে তো রোগীর ক্ষতি হবে। এমন কান্নাকাটি না করে ধৈর্য ধারণ করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আকাশ কান্না থামিয়ে দেয় আর চুপচাপ করে মাহির সামনে বসে থাকে। ভাই, খাওয়ার সময় হয়ে এসেছে, কিছু খেয়ে নেন। না, আমি কিছু খাবো না। মায়ের জ্ঞান না ফেরা পর্যন্ত ওর সাথেই বসে থাকবো। ভাই, কিছু না খেলে যে আপনি অসুস্থ হয়ে যাবেন। সমস্যা নেই, অসুস্থ হলে হব, তো আমি কিছু খাবো না। আকাশের যেতে কাছে সবাই হার মেনে যায়। দুপুর পেরিয়ে বিকাল হয়ে যায়।
মাহির জ্ঞান ফিরে আসে না। আকাশ তো একদম ভেঙে পড়েছে। হঠাৎ মাহির জ্ঞান ফিরে আসে। ইয়াসিন দৌড়ে গিয়ে ডক্টরকে ডেকে নিয়ে আসে। ডাক্তার এসে সমস্ত কিছু চেক আপ করে সব ঠিকঠাক আছে, এখন আর কোনো বিপদের শঙ্কা নাই। মাহির জ্ঞান ফিরতে দেখতেই পায় আকাশ তার পাশে বসে আছে। মাহি বেডে শুয়ে কান্না করে দেয়। সে কোন মুখ নিয়ে আকাশের সাথে কথা বলবে? সে কোন মুখ নিয়ে আকাশের সামনে যাবে? এই কলিজা, কান্না করছো কেন? হ্যাঁ, আমি জানি আমার কলিজাটা আমাকে সত্যি ভালোবাসে, আর আমি আমার কলিজাটাকে সত্যি ভালোবাসি। বিশ্বাস করো, আমার মায়ের জন্য শুধু এমনটা করেছি। আমার কাছে অত টাকা নাই যে আমার মায়ের চিকিৎসা করাবো, তে বাধ্য এই পথ বেছে নিয়েছি। মাইকে জড়িয়ে ধরে, এই বাবু চুপ করো, যা হয়েছে তোমার মায়ের চিকিৎসা আমি করাবো। মাইকে কিছুদিন হসপিটালে রেখে আকাশ তারপর মাইকে নিয়ে ওর বাড়িতে চলে যায়। বাড়ি বলতে আকাশের মায়ের কাছে, ওদের আসল ভিটে মাটি যেটা সেখানে। আকাশের মা তো মহা খুশি। একদিকে ছেলে আসছে, অন্যদিকে ছেলে তার পছন্দের মানুষটিকে নিয়ে এসেছে। আকাশের মাও চাচ্ছিল আকাশকে বিয়ে করিয়ে দিতে। আকাশের মা বলল, যাক, এবার আমার ছেলের বিয়ে দিব। আমি আকাশের মার বেশ পছন্দ হয়েছে মাহিকে। বিয়ের সময় ঠিক হয় তার আগে আকাশ মাহির আম্মুকে দেশে নিয়ে এসে ট্রিটমেন্ট করে। মাহির আম্মু সুস্থ হয়ে যায়। ধুমধাম করে আকাশের মাহির বিয়ে হয়। দুজনে তো মহাখুশি, দুজনেই সংসার জীবন শুরু করে। মাহি এখনও আগের মতোই আছে। কলেজে গেলে গুন্ডামি মাস্তানি করে, তবে সেটা আকাশের জন্য। কোনো মেয়ে যদি আকাশের দিকে চোখ দেয় বা ওর সাথে কথা বলতে আসে, তাহলে মাহি ওর 12টা 13টা 14টা বাজিয়ে দেয়। আর আকাশ এখনও নিজের কাজকর্ম ইন্তজাম দিয়ে যাচ্ছে। আলিবাবার মৃত্যুর পর দেশে এখনো কেউ নজর দিতে 10 বার চিন্তা করেন, কারণ সবাই জেনে গেছে দেশের মধ্যে একটা বাঘ আছে। কুনজর দিলেই শরীর থেকে মস্তকটা আলাদা করে ফেলবে। 1 বছর পর আকাশ আর মাহির সংসার আলোকিত করে একটা ফুটফুটে রাজকন্যা হয়। আকাশ আর মাহি এখন খুব ব্যস্ত তাদের রাজকন্যাটাকে নিয়ে। এমন হাসি খুশি ভাবেই আরেকটি ঘটনার সমাপ্তি ঘটল। সমাপ্তি। গল্পটা আরও বড় করার ইচ্ছা ছিল, তবে বড় করার মতো কোনো অ্যাঙ্গেল খুঁজে পাচ্ছিলাম না, তাই শেষ করে দিলাম। গল্পের সমস্ত ভুল ত্রুটি ক্ষমার নজরে দেখবেন। আর এতদিন গল্পের সাথে যারা ছিলেন তাদের সকলকে জানাই ধন্যবাদ। দোয়া করে আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। গল্পটা কেমন হয়েছে সবাই মন্তব্য করে জানাবেন। আর আপনারা যদি চান তাহলে এই গল্পের সিজন 2 নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।